তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে পর্যায় সারণী চতুর্থ অধ্যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা এসএসসি থেকে পড়ে গিয়ে এই এসএসসির মধ্যে আমরা এটা পড়বো, কিন্তু যখন যদি তুমি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তুমি এটা এসএসসির মধ্যে তুমি অবশ্যই এটার সুফল ভোগ করতে পারবা। বুঝছেন? যদি আপনি যদি এই পর্যায়ে এসে অর্থাৎ এসএসসির মধ্যে যদি কি না করো, সেটা হচ্ছে গিয়ে পর্যায় সারণীটা যদি তুমি ভালো করে না পড়ো, তুমি ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি কিছু বুঝো না ভাই। ঠিক আছে, মানে কেমিস্ট্রিটা তোমার কাছে অনেক কঠিন হয়ে যাবে। কি বলো, কঠিন হয়ে যাবে? এতটা কঠিন না, বেশি কঠিন না, মানে কষ্ট যাবে আর কি। মানে তোমাকে আবার নতুন করে পড়তে হবে। যেখানে তোমার ফ্রেন্ডরা দেখবে যে সেটা হচ্ছে কি যে ইজিলি বলে ফেলতেছে, তুমি তখন বসে থাকতে হবে। এই জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেটা হচ্ছে পর্যায় সারণী। ঠিক আছে, কি সারণী? পর্যায় সারণী। পর্যায় সারণীটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো পর্যায় সারণীর মধ্যে প্রথমে আমরা যদি কথা বলি সেটা হচ্ছে পর্যায় নিয়ে কথা বলি। কি নিয়ে? পর্যায় নিয়ে যদি কথা বলি, যে পর্যায় সারণী নিয়ে আমরা কথা বলবো। এই পর্যায় সারণীর মধ্যে আমার টোটালে ঘর আছে কয়টা? 118টা। কয়টা বলতো? 118টা ছোট ছোট কি আছে? এই যে ছোট ছোট কিন্তু আমাদের কি আছে? ঘর আছে। ঠিক আছে, এই যে তার মানে 118টা ঘর আছে, কারণ হচ্ছে কি এখানে 118টা কি আছে? এর 118টা কি আছে? আমার মৌল আছে। ঠিক আছে, 118টা কি আছে? আমার মৌল আছে। তাহলে বলা হচ্ছে গিয়ে এই 118টা মৌলের মধ্যে তোমার এই 118টা মৌলকে তোমার কয়টা? সেটা হচ্ছে গিয়ে 60টি পর্যায়ে। কয়টি পর্যায়ে? 60টি পর্যায় এবং 18টি গ্রুপে। 18টি গ্রুপে কি করছে? ভাগ করছে। ঠিক আছে, আমরা অনেকে কি করতে পারি, সেটা হচ্ছে পর্যায় চিনি না। তো পর্যায় হচ্ছে গিয়ে এই যে এরকম করে, এই যে এখান দিয়ে এটা, এই যে এগুলি হচ্ছে সারি। ঠিক আছে, তাহলে এই যে সারি না, তো সারিকে আমরা কি বলতে পারি? এগুলি হচ্ছে একটা কি বলতো? পর্যায়। কি বলতো? পর্যায়। তাহলে এরকম করে পর্যায় আছে কয়টা? 7টা পর্যায় আছে। কয়টা পর্যায়? 7টা পর্যায় আছে। বুঝছো? কয়টা পর্যায় আছে? 7টা পর্যায়। তো তুমি এই পর্যায় সারণীর মধ্যে কি কি মনে রাখতে হবে? এই পর্যায় সারণীর মধ্যে মনে রাখতে হবে তোমার সেটা 60টি পর্যায়ের মধ্যে কত নাম্বার পর্যায়ের মধ্যে কয়টা মৌলগুলি থাকে, তোমাকে সেটা কি করতে হবে? মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে প্রথম পর্যায়ে মৌল কয়টা বলতো? প্রথম পর্যায়ে মৌল হচ্ছে কি বলতো? 2টা। কয়টা বলতো? 2টা। দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টা? দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টা? 8টা। কয়টা বলতো? 8টি। তৃতীয় পর্যায়ে মৌল কয়টা? ঠিক আছে, তৃতীয় মৌল পর্যায়েও 8টি মৌল আছে। তারপর চতুর্থ পর্যায়ে কয়টা? 18টি। কয়টি বলতো? 18টি মৌল। তারপর পঞ্চম পর্যায়ে কয়টা? পঞ্চম পর্যায়ে হচ্ছে কি বলতো? 18টি। তারপর হচ্ছে কি ষষ্ঠ মধ্যে হচ্ছে কি 32টি। কয়টা বলতো? 32টি। এবং সপ্তমের মধ্যে কয়টা বলতো? 32টি কি বলতো? মৌল আছে। সর্বমোট 100 কয়টা বলতো? 118টি কি বলতো? মৌল। ওকে, 100 কয়টা মৌল? 18টি মৌল। তো এই 118টি মৌলের মধ্যে প্রথম পর্যায়কে বলা হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়। কি বলতো? অতি ক্ষুদ্র, মানে সবার থেকে ক্ষুদ্র যেটা, সেটা হচ্ছে অতি কি বলতো? ক্ষুদ্র। তারপর হচ্ছে গিয়ে এই যে 2 আর 3কে বলা হচ্ছে গিয়ে ক্ষুদ্র। কি বলতো? ক্ষুদ্র পর্যায়, মানে অতি ক্ষুদ্র থেকে একটু উপরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো? ক্ষুদ্র। আর এটা হচ্ছে কি বলতো? বৃহৎ। কি বলতো? বৃহৎ। আর 6 আর 7কে বলা হচ্ছে বলতো অতি কি বলতো? বৃহৎ। এই জিনিসটা মাথায় তোমাকে রাখতে হবে। হ্যাঁ, হয়তো তোমার এমসিকিউ মধ্যে নাও আসতে পারে, কিন্তু তুমি জিনিসগুলি মাথায় রাখো। পর্যায় সারণী পড়তেছি তো এই জন্য। তার হচ্ছে গিয়ে গ্রুপ হচ্ছে কয়টা বলতো? 18টা। কয়টা বলতো? 18টা। তো মাথায় রাখতে হবে এই 18টার মধ্যে, ঠিক আছে, কোন গ্রুপে কয়টা করে কি আছে বলতো? মৌল আছে। তুমি সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে কি আমার এই যে উপর থেকে, এই যে এখানের মধ্যে এই উপর থেকে নিচে এই যে এটা, এই জিনিসটা স্তম্ভ, এই স্তম্ভটাকে আমরা বলতেছি বলতো গ্রুপ বলতেছি। কি বলতে বলতো? গ্রুপ। তাহলে এরকম করে স্তম্ভ আছে কয়টা? 18টা স্তম্ভ আছে। কয়টা স্তম্ভ বলতো? 18টা স্তম্ভ আছে। ঠিক আছে, তাহলে প্রথম স্তম্ভের মধ্যে তুমি প্রথম পদ মানে গ্রুপের মধ্যে কয়টা মৌল আছে? 7টি মৌল। কয়টা মৌল বলতো? 7টি। দ্বিতীয়র মধ্যে কয়টা আছে? 6টি। তারপর তৃতীয় মধ্যে কয়টা?
ঠিক আছে, তৃতীয়ের মধ্যে হচ্ছে 32টা, কয়টা বলতো? 32টি মৌল। কয়টা আছে? 32টি মৌল আছে। এই 32টা মৌলের মধ্যে তৃতীয়ের মধ্যে যদি 32টা মৌলকে যদি তুমি সাজাও, তা দেখবা যে ইয়া বড় হয়ে যায়, এরকম করে বড় হয়ে যাবে। তাহলে পর্যায় সারণীর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে না? এই জন্য কি করছে, এই জন্য যে আমার এখানের মধ্যে 2টা মৌল রাখি, বাকি 30টা মৌলকে আমার 2টা সিরিজে কি করছে, সুন্দর করে নিচের মধ্যে এভাবে কি করলো, সেটা হচ্ছে দিয়ে কি বলতো দিল। প্রথমটা হচ্ছে কি বলতো ল্যান্থানাইজ, তারপর কি বলতো অ্যাক্টিনেট। আছে কয়টা করে? 15টা করে। কয়টা করে? এই 15টা করে টোটাল হচ্ছে কি, এখানে 15টা, এখানে 15টা, টোটাল হচ্ছে কয়টা বলতো? 30টা মৌল। তার মানে তৃতীয় নাম্বার গ্রুপের মধ্যে, 3 নাম্বার গ্রুপের মধ্যে তোমার আছে কয়টা মৌল? টোটালে 32টা মৌল। 32টা মৌলের মধ্যে এখানে 2টা মৌল রেখে বাকি আমার কয়টা? 15 15 30টা মৌলকে আমার 2টা কি বলতো সিরিজে কি করছে বলতো ভাগ করছে। প্রথমটা হচ্ছে ল্যান্থানাইজ সিরিজ, তারপরে এটা হচ্ছে কি বলতো অ্যাক্টিনাইট সিরিজ। তোমাকে বলবে ল্যান্থানাইজ সিরিজের মধ্যে প্রথম মৌল আর শেষ মৌল কত, অ্যাক্টিনেটের মধ্যে প্রথম মৌল আর কি বলতো শেষ মৌল কত, এদের পারমাণবিক সংখ্যাগুলি তুমি মুখস্থ রাখতে কি বলতো হবে। বুঝছো? শুধুমাত্র ল্যান্থানাইজ এবং অ্যাক্টিনেট সিরিজের মধ্যে না, তুমি পড়ার সময় তুমি কি করতে হবে, কেউ পড়বা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা কি পাইলাম, পর্যায়ে 7টা পাইছি না? 7টা পর্যায়ের প্রথম মৌল কি, শেষ মৌল কি, দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল কি, শেষ মৌল কি, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে, এইভাবে তুমি মনে রাখবা। আবার মনে রাখবা পর্যায় সারণীর প্রথম মৌল কি, আবার শেষ মৌল কি, এটা মাথা রাখতে হবে তোমাকে। বুঝছো? ঠিক আছে, তার মধ্যে আমাদের একটা, এই যে 74 মধ্যে একটা গ্রুপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, মানে বিক্রিয়া একটা কোশ্চেন, যে আমাদের রাসায়নিক ধর্ম একই, সেই গ্রুপ হচ্ছে গ্রুপ 17। কত বলতো? 17। 17 নাম্বার গ্রুপটার নাম হচ্ছে কি বলতো, এই 17 নাম্বার গ্রুপটাকে বলা হচ্ছে হ্যালোজেন। কি বলতো? হ্যালোজেন। ঠিক আছে, হ্যালো কি বলতো হ্যালোজেন, অর্থাৎ যেটা বলেছি বলতো লবণ উৎপাদনকারী মৌল। ঠিক আছে, কি বলতো লবণ উৎপাদনকারী মৌল, অর্থাৎ ওরা লবণ উৎপন্ন করে। ঠিক আছে, তো এদের হচ্ছে হ্যালোজেন মৌল কয়টা বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রাটাইন আর কি বলতো টেরাসাইন। তাহলে মোট কয়টা বলতো? আমার 6টা মৌল আছে। কয়টা মৌল বলতো? 6টা। তার মধ্যে তুমি কি করবা, এই 6টা মৌলের মধ্যে মাথা রাখো যেটা, সেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কি বলতো আয়োডিন। এই 4টা তুমি মাথা রাখলে কি বলতো হবে। বুঝছো? কেন? আমরা এই অধ্যায় শেষে দেখবো একটা কোশ্চেন, মানে আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, সেটা হচ্ছে গিয়ে একই গ্রুপের মৌলসমূহ কি বলতো একই ধর্ম কি বলতো মেনে চলে। মাথা রাখবে যেটা, সেটা হচ্ছে গিয়ে, এটা যদি আমি কি বললাম, সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম, এটা যদি আমি ম্যাগনেসিয়াম দিই, আর এটা যদি আমি কি দিই অ্যালুমিনিয়াম দিই, মাথা রাখবা সোডিয়ামের ধর্ম যা, ম্যাগনেসিয়ামের ধর্ম কিন্তু তা না, ডিফারেন্স। ঠিক আছে, কিন্তু সোডিয়ামের নিচে আমার কি আছে, পটাশিয়াম আছে। কি আছে? পটাশিয়াম। আর উপর আছে কি বলতো লিথিয়াম। কি বলতো লিথিয়াম। মাথা রাখবে লিথিয়ামের রাসায়নিক ধর্ম যেরকম, তোমার সোডিয়ামের রাসায়নিক ধর্ম কি বলতো একই রকম, এবং কি বলতো পটাশিয়ামের রাসায়নিক ধর্ম কি বলতো একই রকম। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে একই গ্রুপের যে সদস্যগুলি আছে তাদের কিন্তু কি বলতো রাসায়নিক ধর্ম কি বলতো একই রকম, মানে সেম। যার কারণে ওরা একই ধরনের রাসায়নিক ধর্ম কি করবে, প্রদর্শন কি বলতো করবে। তোমাকে দিল, এটা দিল এ দিল, আর এটা দিলে কি বলতো বি দিল, বলছে এ আর বি এর কি একই ধরনের রাসায়নিক ধর্ম দিবে? তুমি অবশ্যই বলে দিবে, যেহেতু ওরা একই গ্রুপের, তুমি বলে দিবে কি বলতো হ্যাঁ এরা কি করবে, একই রকম রাসায়নিক বিক্রিয়া কি বলতো দিবে, প্রদর্শন কি বলতো করবে। বুঝছো? কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমরা যেহেতু এসএসসি লেভেলে, আমাদেরকে এত কঠিন দেয় না, আমাদেরকে শুধু দিবে কি বলতো হ্যালোজেনের, যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে লাস্টে দিয়ে ওইটা থেকে দিবে। বুঝছি বুঝলি? ঠিক আছে, তাহলে তোমার মাথা রাখতে হবে। যেমন এখানে নিষ্ক্রিয় মূল কয়টা বলতো, নিষ্ক্রিয় মূল হচ্ছে 7টা। কয়টা বলতো? 7টা। ঠিক আছে, নিষ্ক্রিয় মূল কয়টা? 7টা। গ্রুপ 16, গ্রুপ 16কে কি বলা হয় জানো? ঠিক আছে, চালকোজেন বলা হয়। কি বলা হয়? চালকোজেন বলা হয়। ঠিক আছে, তাহলে গ্রুপ 16 মধ্যে যে মৌলগুলি আছে সেগুলো কি বলতো চালকোজেন বলা হয়। এগুলি মাথা রাখবা। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে এই জিনিসগুলি পড়ানো হয়েছে আগে, তবু তোমরা কি করবা, জাস্ট পর্যায় সারণীটা একবার দেখতে হবে তোমাকে। আর একটা হচ্ছে কি, যেটা সেটা গ্রুপ 13 এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি আসে কোশ্চেনটা, সেটা 11 এর মধ্যে। তাহলে গ্রুপ 11 এর মধ্যে মনে আছে কয়টা বলতো? ঠিক আছে, 4টা। তার মধ্যে 3টা হচ্ছে কি বলতো মুদ্রা থাকে। বুঝছি?
ঠিক আছে, তিনটা হচ্ছে কি বলতো মুদ্রা ধাতু। রন্ট্রোজেন ছাড়া হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি বলতো বাকি তিনটা হচ্ছে কি বলতো মুদ্রা ধাতু। ওকে, ক্লিয়ার? তাহলে কপার, তারপর হচ্ছে কি কি বলতো সিলভার, একটা হচ্ছে গোল্ড, এই তিনটা দিয়ে মুদ্রা বানানো হয়। কি বানানো হয়? মুদ্রা বানানো হয়। যার কারণে ওদেরকে বলা হচ্ছে কি বলতো মুদ্রা কি বলতো ধাতু বা অভিজাত মূল্য। এরা কি মূল্য? অভিজাত মূল্য। বুঝছো বলছি? ঠিক আছে। তারপর গোল্ড কি ভাবে কি তিনটাকে অভিজাত মূল্য বলা হয়, না গোল্ড কে বলা হয় আলাদা? ঠিক আছে, তিনটাকে বলা হচ্ছে অভিজাত কি বলতো মূল্য। বুঝলি কিসে? ঠিক আছে, তামা, তামা সহজলভ্য হলো ওদেরকে কি অভিজাতের মধ্যে কি ফেলে দিচ্ছে। কেন অভিজাতের মধ্যে ফেলে দিচ্ছে? বিকজ অফ ওরা মুদ্রা ধাতু হিসেবে পরিচিত। বুঝতে পারছি? যার কারণে ওদেরকে এই জন্য কি করছে, এই জন্য ওদেরকে অভিজাতের মধ্যে ফেলে দিচ্ছে। একটা হচ্ছে দেখো অভিজাত ঘ্যাস, একটা হচ্ছে অভিজাত ঘ্যাস, একটা কি বলতো অভিজাত কি মৌল। তাহলে অভিজাত ঘ্যাস কোনটা? সেটা হচ্ছে গ্রুপ 18 যে মৌলগুলি আছে ওদের হচ্ছে নোবেল গ্যাস, অভিজাত গ্যাস এগুলি বলা হচ্ছে, বা নিষ্ক্রিয় গ্যাস এগুলি বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ওরা কারোর সাথে কি করবে না, বিক্রিয়া করবে না, কিছু করবে না ওরা। আর গ্রুপ 11 মধ্যে তিনটা মৌল হচ্ছে কি বলতো অভিজাত কি বলতো মৌল। মানে থাকবে এই যে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে বলা হচ্ছে দুষ্ট মূল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দুষ্ট মূল বলা হচ্ছে। কেন দুষ্ট মূল বলতেছি? কারণ হচ্ছে গিয়ে এটার তোমার কি যে তোমার মানে আচরণ করে একরকম, কিন্তু মানে হ্যাডাম দেখায় আর রকম। ঠিক আছে, মানে তার অবস্থান একরকম, মানে সে আছে এই অবস্থায়। ঠিক আছে, কিন্তু ও দেখাচ্ছে কি আরেক রকম করে। কেন? দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন বলে যে ভাই আমি তো অধাতু। আমি কি বলতো অধাতু, বিকজ অফ কেন? কারণ হচ্ছে কি দেখো আমি অষ্টক পূরণ করার জন্য আমরা আরো মানে দ্বিত্ব পূরণ করার জন্য আমার আর কয়টা লাগবে? আমার আর একটা লাগবে দ্বিত্ব। কেন? কারণ হচ্ছে কি আমি চাচ্ছি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো হিলিয়াম বলতেছে দেখ আমার কক্ষপথের মতো দুইটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। তাহলে তুমি যদি আমার মতো তুমি কি করো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাও, তার মানে তোমার আরো একটা ইলেকট্রন লাগবে কি লাগবে না? লাগবে। এবার হাইড্রোজেন বলতেছে ঠিক আছে যে আমি কি করব, সেটা হচ্ছে গিয়ে হয় শেয়ার করব, নাহলে কারো থেকে একটা কি বলতো নিব। তো শেয়ার করা অথবা কারো থেকে একটা নেওয়া, এটা কার কার আচরণ? সেটা হচ্ছে অধাতুদের আচরণ না? কারণ অধাতুরা কি করে শেয়ার করে, না হয় অন্যজন থেকে একটা কি করে বলতো নেই। ঠিক আছে, তখন কি হয় এই যে তাহলে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে গিয়ে একটা অধাতু। হাইড্রোজেন হচ্ছে একটা কি বলতো অধাতু। কিন্তু দেখো ভাই এ হচ্ছে নিজ অধাতু, কিন্তু এ বসবে কাদের সাথে? মানে ধাতুর সাথে বসে, অর্থাৎ গ্রুপ 1 এর মধ্যে এতে বসে আছে একদম গ্রুপ প্রথম মৌল হিসাবে, বলে আমি আছি এখানে। ঠিক আছে, আমরা জানি যে এটা হচ্ছে কি বলতো গ্রুপ 1 কে বলা হচ্ছে বলতো খাদ ধাতু। কি বলতো? অর্থাৎ ওরা এক কথা ধাতু ওরা, কিন্তু ধাতুর মধ্যে কি আছে? অধাতু আছে কি নেই? আছে। তাহলে এখানের মধ্যে হচ্ছে কি রে ভাই তোমার অবস্থান হওয়ার কথা ছিল কি অধাতুদের সাথে, কিন্তু তুমি এখন আছো কোথায়? ধাতুর মধ্যে। তার মানে এর একটা কি আছে বলতো ব্যতিক্রম কি বলতো আছে। তোমরা পদ্ম সারণের মধ্যে অর্থাৎ চতুর্থের মধ্যে যখন পদ্মে তোমরা কি করবা, সেটা হচ্ছে ব্যতিক্রম করবা। এই ব্যতিক্রমের মধ্যে পাবা একটা হাইড্রোজেন পাবা। কি পাবা বলতো? এটা হাইড্রোজেনের ব্যতিক্রম পাবা। তারপর আরেকটা ব্যতিক্রম কি পাবা? ল্যান্থনের সিরিজ এবং কি বলতো অ্যাক্টিনেট সিরিজে তুমি কি পাবা বলতো ব্যতিক্রম কি বলতো পাবা। বুঝছো বলছে? ক্লিয়ার? তাহলে কেন এখান থেকে ব্যতিক্রম থেকে তোমার কি আসবে? তোমার কোশ্চেন আসবে বলতো ব্যতিক্রম মধ্যে একটা হচ্ছে কি বলতো হাইড্রোজেনের অবস্থান, 2 নাম্বার হচ্ছে কি বলতো হিলিয়ামের অবস্থান। কি অবস্থান বলতো? হিলিয়ামের অবস্থান। দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বলে যে তোমার স্থান হবে কিসে বলতো 2 এ। কোথায়? 2 এ। ঠিক আছে, কিন্তু তোমাকে স্থান দেওয়া হয়েছে গ্রুপ কতর মধ্যে বলতো 18তে না? কত বলতো? 18তে। দেখছো ইলেকট্রন বিন্যাস অনুসারে, যেমন দেখো এর ইলেকট্রন বিন্যাস অনুসারে মানে প্রথম আমি যদি ওর ধর্ম অনুসারে ওদেরকে ফেলতে হয় কি অনুসারে? কোথায়? অধাতুতে না? কিন্তু ইলেকট্রন বিন্যাসের প্রতি শ্রদ্ধা রেখে ইলেকট্রন বিন্যাস অনুসারে যেহেতু আমরা কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করি অর্থাৎ পর্যায় সারণী তার অবস্থান দিই, এই জন্য তাকে স্থান দিচ্ছে কোথায়? ধাতুদের সাথে। কোথায় দিলাম? ধাতুদের মধ্যে দিচ্ছি। তাহলে কি একে যেহেতু ইলেকট্রন বিন্যাস অনুসারে যদি স্থান দিছি, তাহলে এ স্থানও কি করা বলতো ইলেকট্রন বিন্যাস অনুসারে দিতে হবে না? ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাস অনুসারে এর স্থান হবে কি বলতো গ্রুপ 2 এর মধ্যে না? কোথায় বলতো? গ্রুপ 2 এ। কিন্তু আমি এদের বসা রাখছি কোথায়? সেটা হচ্ছে গ্রুপ 18 এর মধ্যে আমি কি করছি? আমি বসা রাখছি। মানে যে এতে একে যেভাবে স্থান দিছি আমি একে কিন্তু কি বলতো একইভাবে কি দিনেই আমি স্থান দিনেই কিন্তু। তাহলে এইটা একটা আরেকটা। তাহলে 1 নাম্বার হচ্ছে গিয়ে হাইড্রোজেনের অবস্থান, 2 নাম্বার হচ্ছে বলতো হিলিয়ামের অবস্থান, আর 3 নাম্বার কি বলছি
3 নাম্বার বলছে যে ঠিক আছে যে ল্যান্থেনাইজ এবং কি বলতো অ্যাক্টিনিউস সিরিজ। ঠিক আছে, ওই ল্যান্থেনাইজ এবং অ্যাক্টিনিউস সিরিজের মধ্যে বলছে যেটা সেটা হচ্ছে গিয়ে গ্রুপ 3 এর মধ্যে আমার 32টা মৌলকে আমি কি যদি স্থান দিই মানে বসাই তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার্থে আমরা কি করি, এই যে 30টা মৌলকে আমরা দুইটা সিরিজে কি করলাম বলতো ভাগ করলাম, একটা হচ্ছে ল্যান্থেনাইজ সিরিজ, একটা কি বলতো অ্যাক্টিনিউস সিরিজ। বুঝছি? ঠিক আছে, তো মোটামুটি পর্যায় সারণীর মধ্যে এই কথাগুলি কিন্তু মাথা রাখবা যেটা সেটা হচ্ছে বিগত সালের কোশ্চেন যদি তোমরা অ্যানালাইজ করো দেখবা যে তোমাদের কমন কমন কিছু মৌল তোমার বলবে যে পারমাণবিক ভর কত, পারমাণবিক সংখ্যা কত, এগুলি তোমাকে কি করতে বলবে। ঠিক আছে, অথবা তোমাকে বলবে যে এর অবস্থানটা, ঠিক আছে একটা বলে দিবে, বলে যে এর অবস্থান পর্যায় সারণীর মধ্যে কততম সেটা বের করো। হ্যাঁ, তোমার মুখস্থ থাকলে তো ভালো, আর মুখস্থ না থাকলে তুমি কি করতে হবে, তোমার পারমাণবিক সংখ্যা মনে করে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার অবস্থানটা কি করতে হবে বলতো নির্ণয় করতেই বলতো হবে। তাহলে আমরা পর্যায় সারণীর মধ্যে কোন একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা আমরা কিছুক্ষণ পরে কি বলতো দেখবো। ঠিক আছে, তার আগে একটু কি করি পর্যায় সারণীর একটু আদ্যপাদ্য জেনে নিই যে সেটা হচ্ছে গিয়ে আমাদের কোথায় থেকে শুরু হয়েছিল সেই জিনিসটা আমাকে জানতে হবে। তাহলে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক সংখ্যা কয়টা বলতো, মৌলিক পদার্থ হচ্ছে 118টি। কয়টা বলতো 118টি। পর্যায় সারণীর পটভূমিটা একটু ঘুরতে হবে, কেন এই পর্যায় সারণী আমরা যে আজকে সুন্দর একটা পর্যায় সারণী পাচ্ছি, এই সুন্দর পর্যায় সারণীটা আমরা কিভাবে পাইছি, কার কার অবদান ছিল, সে অবদানগুলি আমরা ভুলে গেলেও পরীক্ষা যিনি প্রশ্ন করে উনি কিন্তু ভুলেন না, যার কারণে আমাদেরকে কি করে মাঝে মাঝে ওই অবদান যাদের আছে তাদের কথাও কিন্তু তুলে আনে। যে 1700 কত সালে 89 সালে ল্যাবোসিয়ে যে আমার যে মৌলিক পদার্থগুলি আছে সেগুলিকে ধাতু এবং কি বলতো অধাতুতে দুটি শ্রেণীতে উনি ভাগ করছে। একজন হচ্ছে ধাতু, এরা ধাতু থাকবে, আবার এরা কি বলতো অধাতু। ঠিক আছে, উনি এই পর্যন্ত ইয়ে রাখছিলেন। এরপর হচ্ছে গিয়ে ল্যাবোসির সময় থেকে মৌলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু করায়। তাহলে মৌল সমূহকে কখন থেকে আমাদের কি করাই আলাদা করা শুরু করা হয়, ঠিক আছে ল্যাবোসির সময়কাল থেকে, অর্থাৎ 1789 সাল থেকে আমাদের কি করা হয় এই জিনিসগুলিকে যে বলা হচ্ছে না এখন তোমাদেরকে আলাদা হয়ে যাওয়ার কি বলতো সময়। তো উনি সর্বভাবে কি করছিল ধাতু এবং অধাতু দুটো শ্রেণীতে কি করলো উনি ভাগ করছে। তো এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবেরেনার লক্ষ্য করেন যে 3টি মৌলিক পদার্থ একই ধর্ম প্রদর্শন করেন, যে একই ধর্ম প্রদর্শন, এবং তিনি পারমাণবিক ভর অনুসারে 3টি মৌলকে সাজান। কি অনুসারে বলতো পারমাণবিক ভর অনুসারে 3টে মৌলকে সাজান, এবং উনি কি করলো, এবং তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয়, অর্থাৎ উনি কি করলো এই যে মনে করে এ বি সি না, এই 3টা মৌলের মধ্যে দেখতেছে যে প্রথম মৌল এবং শেষ মৌলের পারমাণবিক ভরের যোগফল কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তার মানে গড় না, এটা গড় হচ্ছে কি কি প্রথম মৌলের কি বলতো আমার পারমাণবিক ভর কি বলতো সমান, মানে প্রায় কাছাকাছি মিলে যাচ্ছে। ঠিক আছে, তো বলা হচ্ছে গিয়ে এই সূত্রটা তুমি মাথা রাখতে হবে, যেটাকে আমরা ত্রয়ী সূত্র, কি সূত্র ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কে প্রদান করেছিল ডোবেরাইনার, কত সালে 1829 সালে। বুঝছো? ঠিক আছে, তাহলে ত্রয়ী মূল আবার হচ্ছে এই যেমন এখানে ত্রয়ী মূল দিছে যেমন হচ্ছে আমার ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তার প্রথম ত্রয়ী মূল হচ্ছে কি বলতো আমার ক্লোরিন ব্রোমিন কি বলতো আয়োডিন, এই 3টে হচ্ছে গিয়ে কি বলতো ত্রয়ী মূল। তোমাদের পরীক্ষা হলে কিন্তু আসবে প্রথম ত্রয়ী মূল কোনগুলি। ঠিক আছে, তাহলে প্রথম ত্রয়ী মূল কিন্তু কয়টা বলতো 3টা। ঠিক আছে, এটা কে দিয়েছিল ডোবেরাইনার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 1864 সালে কি হয়েছে বলছে 1864 সালে তোমার কি হলো নিউল্যান্ড অষ্টক সূত্র কি করেন প্রবর্তন করেন বা প্রদান করেন। কত সালে 1864 সালে। ঠিক আছে, কত বছর পরে এগুলি কিন্তু মাথা রাখবা, কত বছর পরে এই জিনিসগুলো তোমরা হিসেবে, যেমন প্রথমটা ছিল কত সালে, সেটা হচ্ছে প্রথমটা ছিল 1789 সালে। কত সালে 1789 সালে। ঠিক আছে, তারপরে 1789 পর আসছে কত সাল 1829, তারপর আসছে কত 1800 কি বলতো 64 সালে আমার কি করলো সেটা হচ্ছে অষ্টক সূত্র প্রদান করেন। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা নিউল্যান্ডের কি বলতো অষ্টক সূত্র কি বলতো বলে থাকি। উনি কি বলছিল, উনি বলছিল যে আমার মনে করো 8টা মূল 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে,
তো এই 8টা মূল, তাহলে এর পিছনে 9 না? তো বলা হচ্ছে গিয়ে 8টা মূলের পরে পরবর্তী যে মূলটা তাদের কি বলতো, যে আমার রাসায়নিক ধর্ম কি বলতো একই রকম। যেমন এখানের মধ্যে কি বলছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা কি করি, যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে কি হয় সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি হয় মিলে যায়। তার মানে অষ্টম মৌলের যে ধর্মটা তার সাথে কি করবে বলতো, যে আমার মিলে যাবে। ঠিক আছে, যদি আমি কি করি মানে ছোট থেকে বড় আকারে যদি কি করি বলতো সাজাই, মানে এক কথায় ওরা কি করলো, পর্যায় সারণীটা কেউ কি করতে পারতেছে না, আমার ঠিকভাবে কেউ প্রদান করতে পারতেছে না। ঠিক আছে, সবাই কি করতেছে এরকম করে জাস্ট একজনে এক এক রকম কি কন্ডিশন দিচ্ছে, যে কেউ ত্রয়ীমূল সূত্র দিচ্ছে, কেউ ধাতু অধাতুতে ভাগ করছে, কেউ কি করছে দেখছো কি পরিমাণ অ্যানালাইজ করে। আমরা তো এখানে পড়তেছি, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এখনো কিন্তু কি করতেছে অ্যানালাইজ করতেছে, যার কারণে দেখবা বিজ্ঞানীরা চুল কাটারও কি হয় না সময় পায় না। আবার দেখবে এখন আবার কিন্তু কিছু বিজ্ঞানী একদম চুলও থাকে না মাথায়, কেন ওরা বলতেছে আমরা চুলের পিছনে সময় দিব নাকি আমরা রিসার্চ করবো। তুমি দেখিও যে সেটা হচ্ছে যেমন বিদেশিদের মাথার মধ্যে চুল থাকে না কেন, ঠিক আছে, আবার দেখবে বিদেশের মধ্যে যারা মেয়েরা আছে তাদের চুল ছোট ছোট কেন, কারণ হচ্ছে ওরা বলে যে না আমরা যে আমাদের কাজের মধ্যে আমরা সময় দিতে গেলে দেখা যাচ্ছে যে আমার চুলগুলি কি হয়ে যাচ্ছে, আমাদেরকে সমস্যা ফেলতেছে চুলের মধ্যে। ঠিক আছে, যার কারণে ওরা চুল ছোট ছোট রাখে। ঠিক বলছে, মানে ওরা সময়ের প্রতি খুবই কি মানে সচেতন, নিজের কর্মক্ষেত্রকে অনেক কি প্রাধান্য দেয়। ঠিক আছে, আচ্ছা, আবার অনেকের স্টাইলও আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আমাদের দেশের মধ্যে কি হয় যে অনেকে বড় বড় চুল রাখে, ঠিক আছে, আবার কালারিং করে কত কিছু, বাদ দাও, এটা সমস্যা নাই, এটা এটা তাদের নিজেদের ইয়া। ঠিক আছে, তো দেখবা তুমিও একটা সময় কি কালার করতেছো, যদি পড়ালেখা ভালো না লাগে কালার করতেছো, ঠিক আছে, মানে পিছন থেকে দেখে মনে হবে কি এটা কোনো আফু, কিন্তু সামনে গেলে দেখে ভাইয়া। ঠিক আছে, তো এই ধরনের মনে হবে, তো সমস্যা নেই, এগুলি যুগ যুগ ঘটবে, এগুলো একটা ফ্যাশন। ঠিক আছে, তো বলছে এরপর কি বলছে দেখো, তাহলে অষ্টক তোমার দেখো যে নিউল্যান্ড কি করছিল, অষ্টক সূত্র প্রদান করছিল। ঠিক আছে, এরপর কি বলছে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মূলে ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। সে পর্যায় সূত্রটি ছিল মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর পরিবর্তনের সাথে সাথে কি হয় আবর্তিত হয়। ঠিক আছে, যে সেটা হচ্ছে গিয়ে ওদের পারমাণবিক ভর অনুসারে তুমি যদি সাজাও দেখবা যে পারমাণবিক ভর অনুসারে কি হয় বলতো ওদের আবর্তিত হয়। কিন্তু বলা হচ্ছে এই জিনিসটার মধ্যে, ঠিক আছে, সবাই এই অনুসারে কিন্তু পর্যায় সারণীর মধ্যে মৌলসমূহকে কি করলো আমার স্থান দিছিল। ঠিক আছে, তখন পর্যন্ত মানে কত সালে 1869 সালে তখন পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছিল কয়টা, ঠিক আছে, 63টি মৌল কি করছিল বলতো আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, এবং কিন্তু উনি ঘর করছিল এখানে টোটাল কয়টা 67টি, কয়টি 67, 60 কত বলতো 67 এতটি ঘর করছিল। ঠিক আছে, তার মধ্যে কয়টা 4টা মৌল কি করলো উনি কিন্তু আবিষ্কার এখনো মানে 4টে সূত্র মানে 4টা মৌল এখন পর্যন্ত কি হয় নাই আবিষ্কার হয় নাই। উনি কিন্তু এই 4টা মৌল যেগুলি আবিষ্কৃত হয় নাই সেগুলির জন্য উনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, যা পরবর্তীতে কি হয় যে আমার সত্য প্রমাণিত হয়। ঠিক আছে, তো উনি কি বলো যে 1869 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টা ছিল 63টা, কয়টা বলতো, কিন্তু ঘর হয়ে গিয়েছিল কয়টা 67টার জন্য, কয়টা বলতো 67টার জন্য। বুঝতে বলছি, তার মানে 4টার জন্য উনি কি করছে যে ভবিষ্যৎবাণী করেছিল ওই ভবিষ্যৎবাণী কি হয়েছিল বলতো আমার সত্যতা প্রকাশ পেয়েছিল। কিন্তু একটা জায়গায় সমস্যা হয়ে গেছিল, এই যে উনি যে পারমাণবিক ভর অনুসারে কি করে সাজাইছে কয়টা মৌলকে 67টি মৌলের জন্য পারমাণবিক ভর অনুসারে কি ঘর করলো, তার মধ্যে 63টাই স্থান দিল, কিন্তু দুইটা সমস্যা করে ফেলছে। একটা হচ্ছে কি বলতো, ঠিক আছে, একটা হচ্ছে আমি এটা মুছে দিই, একটা হচ্ছে গিয়ে তোমার সেটা হচ্ছে আর্গন। ঠিক আছে, আরটা হচ্ছে কি বলতো পটাশিয়াম, কি বলতো পটাশিয়াম। উনি যেহেতু ভর অনুসারে সাজাইছিল, ঠিক আছে, দেখা যাচ্ছে গিয়ে আর্গনের ভর হচ্ছে কত, আর্গনের ভর কত 40 না 39, 40, আর পটাশিয়ামের ভর হচ্ছে কি বলতো 39। তাহলে বলতো আগে দিক কে হওয়ার আগে মানে তোমার যেহেতু ভর অনুসারে সাজাইছে তাহলে কে আগে স্থান পাওয়ার কথা ছিল
তাহলে অবশ্য পটাশিয়ামের স্থান পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে পদসারের মধ্যে যে পটাশিয়ামকে না বসিয়ে উনি পটাশিয়ামের জায়গায় কাকে বসাইছে, উনি পটাশিয়ামের জায়গায় বসাইছে আর্গনকে। ঠিক আছে, এখানে একটা কি সমস্যা সৃষ্টি হয়েছে যে ভাই আপনি তো বলছেন ঠিক আছে পারে ভর অনুসারে কি করবে তাদের সাজাতে হবে, ঠিক আছে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম যে পারে ভর বৃদ্ধির সাথে সাথে কি হবে আবর্তিত হবে, কিন্তু আপনি সে অনুসারে কি করলেন পদসারের মধ্যে কি স্থান দিয়েছিলেন, কিন্তু এই দুটো জায়গায় কি সমস্যা হয়ে গেছে। পদসারের মধ্যে দেখা গেছে আর্গন পটাশিয়ামের আগে, কিন্তু যেহেতু পটাশিয়ামের ভর কম তাহলে কি হয়তো, তাহলে পটাশিয়াম আগে স্থান পাইতো। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে না, তোমরা পদসার যদি দেখো দেখবে যে কি আছে, যে আগে আছে যে কি বলতো আর্গন, তারপর আছে কি বলতো পটাশিয়াম। ঠিক আছে, এরপরে এটা যখন এরকম সমস্যা চলতেছিল তখন কিন্তু কত সালে, ঠিক আছে, যে 1913 সালে না, 1913 সালে বিজ্ঞানী মোসলে যে উনি বলছে ভাই পারমাণবিক ভরটা বাদ দাও, ভরের জায়গায় তুমি পারমাণবিক সংখ্যা কি করে যে লাগাই দাও, যে তুমি যদি পারমাণবিক সংখ্যা অনুসারে যদি কি হয় যে মৌলসমূহের ভৌত এবং কি বলতো রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার কি হয় বৃদ্ধির সাথে সাথে কি হবে বলতো পর্যায়ক্রমিকভাবে কি বলতো আবর্তিত কি বলতো হবে। এ যখন এই জিনিসটা বলছিল তখন কিন্তু আমাদের একদম পর্যায় সারণীর প্রত্যেকটা মূল এই কথাটাই কি বলতো অনুসরণ করবে, বুঝছো বুঝে, যার কারণে মোসলের এই সূত্রটাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। কি সূত্র? আধুনিক পর্যায়। তাহলে আধুনিক পর্যায় সূত্র কবে আবিষ্কৃত হয়? ঠিক আছে, তাহলে আধুনিক কি বলতো আধুনিক পর্যায় কি বলতো পর্যায় সূত্রটা তুমি মাথা রাখতে হবে। ঠিক আছে, ওইটা তো পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি একদম কি হচ্ছে কি পদ্ধতি একটা মূল সৃষ্টির সাথে সাথে কি করছে ওইরকম করে বসে রাখছে পুরা, মানে এক নাম্বার যে হয়েছে মানে যেটা আসছে সেটা এক নাম্বার দিল, মানে এরকম করে কি দিয়ে যাচ্ছে আর কি। বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, রিসার্চ করতেছিল আর কি, ওরা তো রিসার্চ করবে অ্যাকচুয়ালি আমরা যে যেমন রাসায়নিক ধর্মগুলি, ঠিক আছে, যে সেটা হচ্ছে গিয়ে যেমন আমাদের গ্রুপ 17 মধ্যে যে মৌলসমূহ আছে তাদের কি বলতো রাসায়নিক ধর্ম একই রকম না, গ্রুপ 1 মধ্যে যেগুলো আছে একই রকম না, তো এটা তো বিক্রিয়া দেয়, বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারা যে কি না একই রকম বিক্রিয়া দিচ্ছে, বুঝতে বলছি। কিন্তু ওনারা তো কি করছে এই বিক্রিয়া তো পরে করতেছে, তার মধ্যে বিক্রি দেখো এখন উনি যে একটা কথা বলতেছিল কিভাবে বলতেছে এটা, এটা বলতেছে যে তোমার ও যদি বলতেছে যারা এই গ্রুপের মৌলসমূহ একই রকম দিবে তাহলে উনি কি করতেছে সেটা হচ্ছে ওইভাবেই উনি বিক্রিয়া করে করে কি দেখাচ্ছে, তারপর উনি কি করতেছে এরপর ভর অনুসারে কি স্থান দিছে, কিন্তু দেখা যাচ্ছে কি এই দুটোর মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে বলছি। তো দেখা যাচ্ছে দুটোর মধ্যে যদি সমস্যা হয়েছে তাহলে এ যেহেতু কি, ঠিক আছে, দেখো উনি বলতেছে যে ওরা আমি কি করি এই যে মৌলটা মানে গ্রুপ 1 মধ্যে যে মৌল আছে কি হয় আমার এরকম গ্রুপ যেতে যেতে আবার আসে না, এখানে 8টা মৌল আসে না, আবার যেতে 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 আবার কি বলতো আবার আরেক জায়গায় 8টা মৌল আসে না, তখন বলতেছে উনি তখন বলতেছে কি না এভাবে যে যাচ্ছে এটা তো ভর বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে কি এখানে মতো মনে করা আছে কি লিথিয়াম, এখানে আছে সোডিয়াম, এখানে আছে মনে করো কি বলতো পটাশিয়াম, দেখা যাচ্ছে কি ভর বৃদ্ধির সাথে সাথে আবার এখানে যে মৌলটা বসছে এর ধর্মের সাথে এর ধর্ম কি হচ্ছে মিলেছে, তখন উনি বলতেছে কি যে সেটা হচ্ছে ধর্ম মানে ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কি হয় আবর্তিত হয়, কিন্তু দেখা যাচ্ছে যে যখন আর্গন আর পটাশিয়ামের বেলা আসলো তখন কি হচ্ছে দেখতেছে আর্গন যদি আর্গনকে আমি পটাশিয়ামকে যদি আমি গ্রুপ 18 স্থান দিই তাহলে কিন্তু পটাশিয়ামের যে রাসায়নিক ধর্মটা পাবো সেটা কিন্তু কার সাথে মিলতেছে না, যে সেটা হচ্ছে গিয়ে তোমার পটাশিয়ামের উপরে কে ছিল তাহলে কে হওয়ার কথা, যে নিউর হওয়ার কথা না, কি হওয়ার কথা নিয়ন, তার নিউর সাথে কি পটাশিয়ামের মিলবে, মিলবে না, তখন উনি আবার কি করছিল এই জন্য যে আর্গনকে দিছে কোথায় পটাশিয়ামের জায়গায় আর পটাশিয়ামকে দিছে কার জায়গায় আর্গনের জায়গায়, এই তখন কি হয়ে গেছে সমস্যা হয়ে গেছে যে আপনি তো কি করছেন ভর বৃদ্ধির সাথে সাথে আপনি ওইও বসেছেন মানে ভর অনুসারে বসেছেন, তাহলে এই দুটার মধ্যে সমস্যা কেন হয়েছে, এবার উনি নিজে কি গুলো সমস্যা পড়ে গেছে, এই যখন আবার এবার আবার রিসার্চ শুরু হয়েছে কিরে ভাই এখানে তো ব্রেক হয়ে গেছে, কেন আমরা শিখের গুণগুলি বলবো শিখেছ সেগুলি, ঠিক আছে, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমার এই দুটো বলো তো কি হচ্ছে না মানতেছে না, যে তখন হয়েছে কি এবার মুসলো কি এখানে ভাই বিজ্ঞানী একজনের পর একজন করে না, সবাই কিন্তু কি করে সবাই কিন্তু রিসার্চ করে
হয়তো আমার রিসার্চ আমি তোমাকে বলি না, তোমার রিসার্চ তুমি আমাকে বলো না, বুঝো নাই? যখন কি করছে দেখতেছে এখানে ফল্ট একটা আছে, এবার কি দিয়ে করা যায়, এবার বলতেছে কি না দেখি তো যে পারমাণবিক সংখ্যা অনুসারে কি করব, সাজাবো। বুঝছো কি বুঝে নেই? ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে যখন সাজাই তখন দেখতেছে যে এখানে তো আগে আর্গন হওয়ার কথা ছিল কি অনুসারে বলতো, যে সেটা হচ্ছে কার অনুসারে, 1864 সালে কে দিছিল, মেন্ডেলিফের সূত্র অনুসারে এখানে বসার কথা ছিল কে বলতো, আর্গন। কে বলতো? আর্গন। কিন্তু উনি জোর করে কি এখানে বসা দিচ্ছে না, তখন কি করছে, কিন্তু আমার পারমাণবিক সংখ্যা অনুসারে এখানে কে বসে না ভাই, ঠিক আছে, এখানে এখানে আর্গন, এখানে পটাশিয়াম, এখানে সোডিয়াম না, তখন দেখা যাচ্ছে কি না এটা একদম জায়গা মতো কি হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। বুঝছো বলছি? তাহলে মাথা রাখবা, এইখানের মধ্যে আসলে বুঝানোর কোনো কিছু নেই, তবু একটু আলোচনা করেছি জিনিসটা যেন মাথায় ঢুকে যায়, ঠিক আছে? আচ্ছা গেল তাহলে, এখন হচ্ছে গিয়ে তাহলে আমরা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে উনি কি এভাবে হয়েছে না ভাই, এই যে এটা আমার কি হচ্ছে গিয়ে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করতেছে কি দিয়ে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস দিয়ে। কি দিয়ে? ইলেকট্রন বিন্যাস দিয়ে। দেখো ইলেকট্রন বিন্যাসের আগে মৌল সমূহ কিভাবে বলতো, সেটা হচ্ছে গিয়ে মৌল সমূহ গ্রুপ 1 এর মৌল যদি হতো সেটা হচ্ছে গিয়ে কি বলতো 1A, কি বলতো 1A, তারপর হচ্ছে কি বলতো 2B, 1 তো রোমান সংখ্যা হবে, A1A, তারপর হচ্ছে কি বলতো A2A, ঠিক আছে, এভাবে দিত, ঠিক আছে, তারপর হচ্ছে 3A, কত বলতো, এই যে 3A এভাবে দিত। যাদেরকে এখন বলা হয় উপশ্রেণী, কি বলতো উপশ্রেণী। তখন কিন্তু প্রথম কিন্তু এগুলিকে বলা হচ্ছে গ্রুপ বলা হতো, কি বলা হতো, গ্রুপ বলা হতো। যখন আরো কি হচ্ছে পারফেক্ট ভাবে, যখন আরো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে একদম সুন্দরভাবে করা যাচ্ছে, মৌলসমূহের অবস্থান নির্ণয় করা যাচ্ছে, তখন কি করলো, এটা দিল গ্রুপ 1, এটা দিল গ্রুপ কত 2, এটা দিল গ্রুপ কত 3, এভাবে গ্রুপ দিতে দিতে গ্রুপ 18টা বানাইছে। কয়টা বানাইছে? 18টা। কিন্তু এই 18টা গ্রুপ যে আসছে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে না, প্রথমে কি করতো, প্রথমে কিন্তু 1A 2A 3A, তারপর হচ্ছে 1B, ঠিক আছে, 2B এভাবে দিত না, ঠিক আছে। তারপর আরেকটা ছিল কি বলতো ও, মানে শূন্য গ্রুপ। কি গ্রুপ? শূন্য গ্রুপ, অর্থাৎ গ্রুপ 18। কি বলতো এখন যেটা 18 তখন সেটা ছিল কি বলতো শূন্য গ্রুপ। কি গ্রুপ? শূন্য গ্রুপ, ঠিক আছে। তার মানে এখন এগুলিকে, তাহলে এগুলি যেহেতু শ্রেণী, কি বলতো শ্রেণী মানে গ্রুপ, তখন এগুলিকে বলা হচ্ছে উপশ্রেণী। কি শ্রেণী বলতো? উপশ্রেণী। বুঝছো? তো তোমরা যেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েটে যদি যাও তখন দেখবে যে উপশ্রেণী সংক্রান্ত কি আসবে, কোশ্চেন আসবে, বলবে যে গ্রুপ মানে 1 নাম্বার গ্রুপ কোন উপশ্রেণীর মধ্যে পড়ছে, 2 নাম্বার গ্রুপ কোন উপশ্রেণীর মধ্যে পড়ছে। বুঝছো? তা তুমি এভাবে কি করতে হবে মাথা রাখবা। আর ইন্টারমিডিয়েটে যে কেমিস্ট্রি যে বইটা কিনবা, প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, সুন্দর করে পদ্মা সারণী দেওয়া আছে, সেই মধ্যে উপশ্রেণী দেওয়া আছে। বুঝতে পারছি? আর তোমরা চাইলে এখনো কি করবা, সেটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের অফিসে বই আছে, সেখান থেকে তুমি কি করতে পারো, নিয়ে উপশ্রেণীগুলি লিখে ফেলতে পারবা। শেষ। তোমার পড়ার টেবিলের মধ্যে তুমি লাগিয়ে রাখলা, তাহলে আর তুমি কি প্রতিদিন দেখলে আর সমস্যা হচ্ছে না তোমার। বুঝতে পারছি ভাই? ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বলতো পর্যায় সারণীর মধ্যে অবস্থান কি বলতো নির্ণয়। ঠিক আছে, পর্যায় সারণীর মধ্যে কি নির্ণয়? অবস্থান নির্ণয়। তাহলে পর্যায় সারণী পড়তেছি কি বলতো, পর্যায় সারণী পড়তেছি, পর্যায় সারণী পড়তেছি, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এখন হচ্ছে অবস্থান নির্ণয়, মৌলের অবস্থান নির্ণয়। একটা কোশ্চেন সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসকে পর্যায়বৃত্তির কি বলতো, মানে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। তা পর্যায় সারণীর মূল ভিত্তি কি বলতো? ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ পর্যায় সারণী যে গড়ে উঠছে, পর্যায় সারণীর যে মৌল সমূহকে আমরা কি করলাম, সেটা স্থান দিছি। এটা কিসের উপরে আমরা স্থান দিছি? সেটা ইলেকট্রন বিন্যাসকে ভিত্তি করে আমরা স্থান দিছি। যেমন তোমাকে বলছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে হাইড্রোজেনের অবস্থান কত, ঠিক আছে, কোথায়? তা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বলতো 1 না, এর ইলেকট্রন বিন্যাস কি বলতো 1s, কি বলতো 1 না। তারপর হচ্ছে সোডিয়াম, বা তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে সোডিয়াম না বলে তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি মনে করো যে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 না, কত বলতো 12, তাহলে কত আসবে বলতো
1s2 2s2 2p6 3s কত বলতো 2 না। তারপর তোমাকে বলছে অ্যালুমিনিয়াম, কি বলতো অ্যালুমিনিয়াম, ঠিক আছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, কত বলতো 13, তাহলে 1s2 2s2 2p6 3s কি বলতো 2, তাহলে কি বলতো তাহলে কত 3p কত বলতো 3p1 না, ঠিক আছে। এরপর আমাকে যদি বলে সেটা হচ্ছে গিয়ে মনে করো যে তোমাকে বললো যেটা সেটা হচ্ছে কি বললো আয়রন বললো, কি বলছে বলতো আয়রন, তা আয়রন হচ্ছে কত 26 না, কত বলতো 26, তাহলে আয়রন যদি বলে সেটা হচ্ছে কি 1s2 2s কি বলতো 2 2p6 3s2 3p6 4s2 3d6, ওকে, তিনটা শিখলে যথেষ্ট, ঠিক আছে। তা আমরা কি করবো পর্যায় নির্ণয় করবো, কি নির্ণয় করবো বলতো কিওয়ার্ডটা একটু পড়ে পর্যায়, পর্যায় পর্যায় হচ্ছে সর্বোচ্চ এন, কি বলতো সর্বোচ্চ এন, সংক্ষেপ রাখি কি বলতো সর্বোচ্চ এন, ঠিক আছে, সর্বোচ্চ যত এন, আমি আমার মতো করে বলতে সর্বোচ্চ কি বলতো যত এন, আর বইয়ের মধ্যে আরো সুন্দর করে লেখা আছে সর্বোচ্চ কি বলতো যত এন, যেমন দেখো তো এখানে সর্বোচ্চ কত এন, কত এস 1s না, কত এস 1s না, তাহলে 1s, তাহলে পর্যায় কত, এর জন্য পর্যায় হচ্ছে কি বলতো 1, তাহলে পর্যায় হচ্ছে গিয়ে কত বলতো পর্যায় হচ্ছে গিয়ে 1, গ্রুপ হচ্ছে গিয়ে মাথা রাখবা যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে গ্রুপ যে আমরা নির্ণয় করব সেটা আমরা কিন্তু নির্ণয় করার সময় আমাদের কয়েকটা নিয়ম মাথা রাখতে হয়, কয়টা নিয়ম, তিনটে নিয়ম, কয়টা, এই জন্য তোমাদের একটা এমসিকিউ আসবে পর্যায় নির্ণয়ের নিয়ম হচ্ছে একটা, কয়টা বলতো একটা, মানে সর্বশেষ শক্তি স্তরটা কি সর্বশেষ শক্তি স্তর, আর গ্রুপ নির্ণয়ের নিয়ম হচ্ছে কয়টা তিনটা, কয়টা বলতো তিনটা, একটা কি এক নাম্বার নিয়ম হচ্ছে গ্রুপ নির্ণয়, দেখো গ্রুপ বলতেছে এক নাম্বার নিয়মটা হচ্ছে গিয়ে যদি এস এ প্রবেশ করে, কি বলতো এস এ প্রবেশ করলে, এস এ প্রবেশ করলে এস এর মোট ইলেকট্রন হবে গ্রুপ সংখ্যা, কি সংখ্যা গ্রুপ সংখ্যা, আর গ্রুপ, বুঝছো। দেখো তো এখানের মধ্যে এর সর্বশেষ ইলেকট্রনটি কোন ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন, এখানে একটু লিখে দিই সর্বশেষ কি বলতো ইলেকট্রন এস এ প্রবেশ করলে এস এর মোট ইলেকট্রন হবে গ্রুপ, তা দেখো তো এখানের মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা এস এর মধ্যে প্রবেশ করছে না, এখানের মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা কার মধ্যে প্রবেশ করছে এস এর মধ্যে, এখানে সর্বশেষ ইলেকট্রনটা কার মধ্যে পি এর মধ্যে, এখানে সর্বশেষ ইলেকট্রনটা কার মধ্যে বি এর মধ্যে, তো বলা হচ্ছে গিয়ে সর্বশেষ ইলেকট্রনটি যার মধ্যে মানে যদি এস এর মধ্যে প্রবেশ করে এস এর মোট ইলেকট্রন হবে গ্রুপ সংখ্যা, দেখো সর্বশেষ ইলেকট্রনটা কি বলতো এস এ প্রবেশ করছে না, তাহলে কি বলতো এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি বলতো গ্রুপ সংখ্যা, তাহলে কত বলতো এক না, তাহলে এখানে হচ্ছে কি বলতো এক লিখছি। তাহলে এখানের মধ্যে আমার পর্যায়ে কত হবে সর্বোচ্চ বা সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ এখানে প্রথম শক্তি স্তর এক, এটা 2, এটা কত 3 না, তাহলে সর্বশেষ শক্তি স্তর কত 3, তার মানে সর্বোচ্চ কত এস 3s না, কত এস 3s, তার মানে পর্যায় কত পর্যায় হচ্ছে গিয়ে 3, ওকে। এখন গ্রুপ কিভাবে নির্ণয় করবো, ওই যে বলছে যদি এস এর মধ্যে প্রবেশ করে, লস একটাই সহজ নিয়ম, এস এ প্রবেশ করলে এস এর মোট ইলেকট্রন হবে গ্রুপ, তাহলে কি বলতো গ্রুপ কত, গ্রুপ হচ্ছে গিয়ে 2, কত বলতো গ্রুপ হচ্ছে গিয়ে 2, মানে থাকবে কি থাকবে না, ক্লিয়ার। আচ্ছা এবার 2 নাম্বার নিয়ম কি, 2 নাম্বার নিয়ম যেটা বলতেছে সর্বশেষ ইলেকট্রন, কি বলতো সর্বশেষ ইলেকট্রন পি তে প্রবেশ করলে গ্রুপ হবে এস যোগ কি পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস কি বলতো 10, তা দেখো তো আমার সর্বশেষ ইলেকট্রনটা পি এর মধ্যে প্রবেশ করছে কোটাই করছে, তার মানে এই এস এর সাথে পি যোগ করলে তার সাথে কত যোগ করবো 10 যোগ করবো, তাই গ্রুপ হবে কত বলো, গ্রুপ হবে যে 3 যোগ 10, তার কি বলতো 13 না, আর পর্যায় কত, তাহলে সরি এটা তো গ্রুপ লিখে ফেলছে প্রথমে, পর্যায় লিখি, পর্যায় হচ্ছে কত, তার পর্যায় হচ্ছে 3, আর গ্রুপ হচ্ছে কত তাহলে বলতো গ্রুপ হচ্ছে কি বলতো 13, মানে থাকবে
ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার রুলসটা গেছে। তাহলে 2 নাম্বার রুলস হচ্ছে কি, সর্বশেষ ইলেকট্রনটা কিসের মধ্যে প্রবেশ করলে, পি এ প্রবেশ করলে, তাহলে এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে কত যোগ করে, 10 যোগ করে আমাকে কি নির্ণয় করতে হবে, গ্রুপ নির্ণয় করতে হবে। কারো সমস্যা থাকলে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা গেল। 3 নাম্বার রুলসটা কি? 3 নাম্বার রুলসটা হচ্ছে গিয়ে সর্বশেষ সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করলে, ঠিক আছে, গ্রুপ হবে এস প্লাস ডি এর মোট ইলেকট্রন। মোট কি বলতো, ইলেকট্রন। তাই দেখো তো সর্বশেষ ইলেকট্রনটা, এই সর্বশেষ ইলেকট্রনটা কার মধ্যে প্রবেশ করছে, ডি এর মধ্যে প্রবেশ করছে, করে নাই? করছে। তাহলে ডি এর মধ্যে যদি প্রবেশ করে, তাহলে আমরা কি লিখবো, এস এর এবং ডি এর যোগফলের সাথে কোনো কিছু যোগ করবো না, সরাসরি বসাই দিব। তাহলে লিখতে কি বলতো, গ্রুপ হচ্ছে কত বলো, বা পর্যায়, প্রথম পর্যায় হচ্ছে বলো, পর্যায় এখানে কি 3 না 4 বলো তো? সর্বোচ্চ কত, এস 4s না, কত এস 4s, মানে সর্বশেষ শক্তি স্তর কত 4। এটা বলিও না আবার, কোনটা এ 4, বুঝছো বুঝো নাই? কারণ এটা হচ্ছে 3, মানে এটা দেখো, এটার মধ্যে 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার, 4টা কক্ষপথ, বুঝো নাই? ঠিক আছে, তুই বলতে সবার শেষে 3 আছে, ভাই সবার শেষে 3 থাকা এক কথা, আর সর্বশেষ আরেক কথা, বুঝছো বুঝো নাই? যেমন সর্বশেষ ইলেকট্রনটা ডির মধ্যে প্রবেশ করছে, কিন্তু সর্বশেষ শক্তি স্তর কোনটা, 4। কারণ এই যে এগুলি একটা শক্তি স্তর, এগুলি একটা কি, এগুলি হচ্ছে একটা শক্তি স্তর, বুঝছো বুঝছে? তাহলে কত হয়, যে এখানের মধ্যে সর্বশেষ হচ্ছে 4, তাহলে কত 4, আর গ্রুপ হচ্ছে গিয়ে এস প্লাস ডি, এস হচ্ছে 2টা, ডি হচ্ছে 6টা, মোট কি বলতো 8টা না, কয়টা বলতো 8, বুঝছো? গ্রুপ হচ্ছে বলতো 8। যেমন তোমাদের এখানের মধ্যে ইলেকট্রোমিনেজ দেখো কত হয়েছে, যেমন প্রথম শক্তি স্তরের মধ্যে কয়টা হয়েছে রে, 2টা না? দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 8টা। তৃতীয় শক্তি স্তরে কত, 8, 8 6 কত 14 না, কত 14, আর চতুর্থ শক্তি স্তরে কত বলো, 2টা না? আর আমরা কি জানি, সেটা হচ্ছে যদি বোর অনুসারে, অর্থাৎ আমরা যদি 2n² কত 2n² অনুসারে যদি পড়ি, তাহলে 1 নাম্বার কক্ষপথে, 1 নাম্বার কক্ষপথের মধ্যে হাঁটবে কয়টা, 2টা। 2 নাম্বার কক্ষপথের মধ্যে হচ্ছে কত, 8টা। 3 নাম্বার কক্ষপথের মধ্যে কয়টা বলতো, 18টা না, কয়টা 18টা। আর 4 নাম্বার কক্ষপথের মধ্যে কয়টা, 32টা না, কয়টা বলতো? তাহলে সে অনুসারে আয়রনের আমার ইলেকট্রিক বিন্যাস সূত্র যেটা, সেটা হচ্ছে ইয়ে, তাহলে আয়রনের ইলেকট্রিক বিন্যাস সূত্র যেটা 2, তারপর হচ্ছে কত 8, তারপর কত হচ্ছে বলতো 16, কত বলতো 16, বুঝছো? 2 8 কত 16 হতো কি অনুসারে, আমরা যদি সনাতন পদ্ধতি বা যদি বোর অনুসারে যদি করি, তাহলে ইলেকট্রন বিন্যাস, আয়রনের ইলেকট্রন বিন্যাস হতে কত বলতো, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস হতে হচ্ছে 2 8 16। কিন্তু আববাহু নীতি অনুসারে করাতে বা শক্তি নীতি অনুসারে করাতে, শক্তি হচ্ছে n প্লাস l অনুসারে করাতে, আমার ইলেকট্রিক বিন্যাস হচ্ছে কত বলতো, ইলেকট্রিক বিন্যাস হচ্ছে যে কত, আয়রনের ইলেকট্রিক বিন্যাস হচ্ছে যেটা, সেটা হচ্ছে 2 8 14 2, বুঝছো বুঝনি? ঠিক আছে, এ ধরনের কোশ্চেন আসে, এটা হয় কেন? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আববাহু নীতি অনুসারে বা শক্তি স্তর নীতি অনুসারে, বুঝছো? মাথায় থাকবে না? তাহলে এই জিনিসগুলি তোমাদের মাথায় রাখতে হবে। এই যে আমাদেরকে, এটা তো একদম খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা হলে এটা আসবেই, যে অবস্থান পর্যায় সারণীর মধ্যে যে আমার কি অবস্থান নির্ণয়, এটা তো আসবেই। কিন্তু আনফরচুনেটলি কি, এই যে এখন আমি পড়াচ্ছি, কিছুক্ষণ পর দেখবে যে কি হয়ে যাবে, আবার ভুলে যাবে। কেন আমরা ভুলে যাই? কারণ হচ্ছে গিয়ে স্যারে যখন একটা জিনিস পড়াই, পড়ানোর পরে বাসায় একান্তে নিজের পড়ার টেবিল বসে আবার আমরা রিভিশন দিই না। আমরা আবার রিভিশন না দেওয়ার কারণে আমরা কি করতে পারি না, সেটা হচ্ছে পড়ালেখার মধ্যে উন্নতি করতে পারি না, বুঝছো? তুমি যদি একটা কাজ যদি বারংবার করো, একই ধরনের কাজ যখন তুমি বারংবার করবা, দেখবে তোমার সেটা অভ্যস্ত হয়ে যাবে। তোমার যদি মাথায় থাকে যেটা না, আজকে সারা যা পড়াইছে তার একবার উল্টে দেখি, কারণ সারা তো বলছে এই টাইপ গুলি থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, হয়তো আমি আয়রনের জায়গায় আমি অন্য একটা দিতে পারি, ইলেকট্রোমিনেশন আমি জানি, আমার 3টে নিয়ম তো মাথায় আছে না, তাহলে আমি তো ওগুলো করতে পারি, কিন্তু আমরা ওইটা করি না। আমরা সেটা কি
এটাকে নেগলেক্ট করি, আমরা দূরে বলছি। আমরা কি করি এবার আমাদের যেটা আসল জিনিস না বুঝে আমরা কি করব, গাইড খুলবো। গাইড খোলার পরে 30-40টি সৃজনশীল করে ফেলবো। বাহ, মনের মধ্যে একটা শান্তি, দেখছি সবগুলি। কালকে পরীক্ষা হলে স্যার যদি জিজ্ঞেস করে যে পড়ে আসছো নি, স্যার 40টা সৃজনশীল কি করছি, প্র্যাকটিস করছি। কিন্তু দেখা যাচ্ছে 40টা সৃজনশীলের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে হয় ঘ না হলে গ, যে কি করছে এটা এটা দিয়ে রেখছে। কিন্তু স্যারা বলছিল যে এটা তুমি একবার পড়ো, শুধু ভালো করে পড়ো। কিন্তু দেখা যাচ্ছে সে ভালো করে না পড়ার কারণে, ভালো করে না বুঝার কারণে সে 40টা প্র্যাকটিস করে আসছে। পরীক্ষা হলে ওই 40টা মৌলের মধ্যে, মানে যে 40টা প্র্যাকটিস করছে, যে মৌলগুলি ছিল সারা আর একটা মৌল দিছে, আর পারতেছে না। সে সে বলছে স্যার আমার তো কমন পড়ে নেই। ভাই সৃজনশীল যোগ তো নিয়ম কমন পড়বে, হুবহু কমন নাও পড়তে পারে, বুঝতে পারছি ভাই নাই? আর যে নিয়মটা মাথায় রাখে তার সে সব পারবে, সে সব পারবে এক কথায়। ঠিক আছে, এই জন্য তুমি কি করো, নিয়ম মাথায় রাখো। আমি কিভাবে করতেছে সিকুয়েন্স মাথা রাখো, তুমি দেখবে তোমার জন্য ক্লিয়ার। বুঝতে পারছি ভাই নাই? ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে দেখেন, তাহলে তাহলে এগুলি দেখেন, আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লাসগুলো কিন্তু আপলোড করে দিই, ঠিক আছে? কিন্তু তোমরা না দেখার কারণে আমি তোমাদের জন্য, যেমন এটা আমি একটা জিনিস বলি, একটা ক্লাস আমরা রেকর্ড করি না, সে ক্লাসের কিন্তু আবার কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কি করতে হয়, আবার কিন্তু তোমার এডিট করতে হয়। ঠিক আছে, কোনখান দিয়ে কিভাবে মানে এক কথা সুন্দর করে দেওয়া যায়। আবার এডিট করার পরে এবার ফাইনাল কি করব, সেটাকে এডিট করার পরে আমরা সেভ করবো না, সেভ করতে আমার কম্পিউটারের মধ্যে প্রায় 2 ঘন্টা সময় যায়, আরো বেশি। ঠিক আছে, ওই দিন রাতে কি হয়েছে, 11টা বাজে একটা সেভ দিছি, রাতের 1টা বাজে গেছে, সেভ হয় না আমার। তো মানে সে ঘুম আসছে, ঠিক আছে, বসেছিলাম, আর মনে হয় আধা ঘন্টা লাগতো। মাথা দেখো, চোখের মধ্যে সেই ঘুম, কি মাথায় আসছে কি জানে, ওই যে আদিত্য ছিল, ওকে বলছে তো, ও ঘুমাচ্ছে, তাই বলছে চল উঠ উঠ হয়ে গেছে। ঠিক আছে, ও বলতেছে একটু বাকি আছে তো মনে হয়, আর আমি বলছি হয়ে গেছে হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে গা। অথচ দেখো দেখছো মাথা মানে ফুল ঠিক নেই, যে একটু বাকি ছিল, আধা ঘন্টা বাকি ছিল, আমি কি করে দিছি ক্যান্সেল করে। 11টা থেকে 1টা পর্যন্ত, একটা একটা 10-20 হতে পারে, এতটুকু পর্যন্ত বসেছিলাম। এটা মানে এই যে হবে মানে সেভ হবে সম্পূর্ণটা, আর মানে কি টোটালে মানে এখান থেকে এই পর্যন্ত, তার মধ্যে এতটুকু পর্যন্ত হয়ে গেছে, আর এতটুকু বাকি আছে, আর আধা ঘন্টা সময় দিলে হয়ে যেত। কি করছি, ক্যান্সেল দিয়ে দিছি। ঠিক আছে, আমারও বলতেছে ভাই ক্যান্সেল দিচ্ছে কেন, আমি বলছি যা আমার হয়ে গেছে, সমস্যা সেভ হয়ে গেছে। তারপরে শুইছি, শোয়ার মধ্যে চিন্তা হচ্ছে রে আমি ক্যান্সেল দিচ্ছি, এটা তো সেভ হয় নাই। আর কি করলাম, আবার সকালবেলা উঠে, সকালবেলা 6টার দিকে উঠছি, 6টা বাজে উঠে আবার এটা কি করলাম, সেভ, মানে সেভ অপশন দিয়ে আবার শুইছি। এরপরে দেখছি যে তোমার 7:30টার দিকে উঠে গেছি, উঠে যাওয়ার পরে এখন মাত্র কি হয়েছে, এতটুকু আসছে, মাত্র এতটুকু আসছে। তারপরে সেটা সেভ হয়েছে 9:30 বাজে, মানে 9:30 বাজে কমপ্লিট হয়েছে। তারপরে কি করলাম, এরপর আবার আপলোড দিছি। তাই দেখো, একটা ভিডিওর পিছনে অনেক সময় যায়। তাহলে তোমরা যদি ওটাকে যদি শ্রদ্ধা না করো, ঠিক আছে, তাহলে আর কি করার। তোমরা যদি ওটা কি সারা আমাদের জন্য যদি এত কষ্ট করতে পারে, তাহলে আমরা কেন কি করবো না। যে অনেকে তো পাচ্ছে না, দেখো তুমি অনেক ক্লাস আছে পাচ্ছে ওরা, কিন্তু তোমরা সায়েন্স সবগুলো পাচ্ছ, কিন্তু তোমরা ওটা বুঝতেছো না, যেটা সেটা হচ্ছে কি রে, যে এখানের মধ্যে তুমি বলতে পারো যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, বা বড় বড় প্রতিষ্ঠান মধ্যে মনে করো ম্যাক আছে, ঠিক আছে, যে অনেক বড় বড় ওদের হাই পাওয়ারফুল কি আছে, কম্পিউটার কম্পিউটার আছে, ক্যামেরা আছে, হেভি ওয়েট যেগুলো হয়েছে। কিন্তু আমার কাছে তো ওইরকম সামর্থ্য দেখানো নাই, যার কারণে কি হচ্ছে, সে হচ্ছে আমি তো ওই অতটুকুর মধ্যেই মানে এটা দিয়ে কাজ করতেছি, ঠিক আছে, চেষ্টা করতেছি। যেন ওদের একটা তো একটা শুধু ভিডিও গুলি মোবাইলের মধ্যে জায়গা হচ্ছে না, এই জন্য একটা হার্ড ডিস্ক কিনছি। কম্পিউটারের মধ্যে টোটাল রাখা যাচ্ছে না ভিডিও একটাও, কেন, আমার কম্পিউটারের মধ্যে স্টোরেজ কম, যা একটা 1 টেরা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আরেকটা কি 2 টেরা কিনছি, ওটা ফোর্টেবল। তো যেমন এখন আমি রেকর্ডিং করে কি করবো, সেটা হচ্ছে গিয়ে ওইটার মধ্যে রেখে আবার এডিটের মধ্যে বসবো, তাহলে অনেক টাইম যাচ্ছে।
আমরা যদি এরকম টাইম দিতে পারি, তাহলে তোমরা দিতে পারবো না কেন বলো? তোমরা কেন দিতে পারবো না সেটা আমাকে বলো না। যে মাথা রাখো, আমি এখন ক্লাস নেওয়ার পরে হয়তো আমি কোনো দিকে যাবো না, কিন্তু আমি এখন কিন্তু এডিট করতে বসবো। এই এডিট করতে বসলে 12টা বাজে যাবে, ঠিক আছে? এমন তো না যে কি হবে যে আমার জিনিসটা আরেকজন এডিট করে দিচ্ছে। যেগুলো বড় বড় প্রতিষ্ঠান, ওদের মতো সমস্যা, ওদের হেভি ওয়েট মানে মানুষ আছে, ঠিক আছে? এডিটের জন্য এমনি মানুষ দেখো না, সে হচ্ছে কি তোমার কি অ্যাড দিবে যে সে আমরা অ্যাড বের করতে পারি না। তো তাহলে তোমরা বুঝার কথা যে সে হচ্ছে না, আমরা একটু ভালো করে করি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করিও। দেখেন তাহলে তাহলে বুঝছি বুঝলি? তাহলে পর্যায় সারণী বুঝছি, তাহলে পর্যায় সারণী বৈশিষ্ট্য করছি, গ্রুপ নির্ণয় করায়, তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণীর মূল ভিত্তি, এটাও পড়ে ফেলছি। এবার যেটা পড়বো খুবই ইম্পর্টেন্ট, যে বলছিলাম যে ইন্টারমিডিয়েটে এটা খুবই দরকার, সেটা হচ্ছে কি পর্যায় ভিত্তিক ধর্ম। কি বলতো? পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় পর্যায়ভিত্তিক ধর্ম বা পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? পর্যায়বৃত্ত ধর্ম, এই পর্যায়বৃত্ত ধর্মটা একদম খুবই খুবই ইম্পর্টেন্ট বলবো না ভাই, এটা কেমিস্ট্রি পড়তে গেলে যে স্টুডেন্টরা জানে না তাকে কেমিস্ট্রি পড়ার যোগ্যতা রাখে না সে, ঠিক আছে? মানে এটা লাগবে। তুমি হয়তো ক্লাস 9-10-এ এটার গুরুত্বটুকু বুঝতে পারবে না, কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন এটার গুরুত্ব তুমি বুঝতে পারবা, হারে হারে তুমি এটার পাবা, ঠিক আছে? তো পর্যায়বৃত্ত কি বলতো? ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্মটা কি? তার পর্যায় সারণীতে মৌলসমূহ কি বলতো? আমার ধর্মসমূহ কি হয়? পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়, যেটাকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম বলি। যেমন পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমাদের কি কি আছে সেটা হচ্ছে গিয়ে, প্রথম যদি বলি, 1 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ধাতব ধর্ম। কি ধর্ম বলতো? ধাতব ধর্ম। 2 নাম্বার অধাতব ধর্ম। কি বলতো? অধাতব ধর্ম। 3 নাম্বার যেটা পাবো, ঠিক আছে, পরমাণুর আকার। কি বলতো? পরমাণুর আকার, ঠিক আছে, পরমাণুর আকার। তারপর 4 নাম্বার, ঠিক আছে, আয়নীকরণ শক্তি বা আকার বা ব্যাসার্ধ, না আকার বা কি বলতো ব্যাসার্ধ। তারপর হচ্ছে কি বলতো? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ কি বলতো? শক্তি। তারপর হচ্ছে কি বলতো? তড়িৎ ঋণাত্মকতা। আমি 5 নাম্বার পড়ে যেটা, সেটা হচ্ছে কি বলতো? তড়িৎ বা ইলেকট্রন আসক্তি লিখি, ইলেকট্রন আসক্তি। তারপরে 6 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে কি বলতো? তড়িৎ কি বলতো? তড়িৎ ঋণাত্মকতা। ভাই এই যে 6টা মোস্ট 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 ইম্পর্টেন্ট, তুমি যদি পর্যায় সারণীর অধ্যায়টা যদি খুলে তুমি যদি উল্টাও বোর্ড কোশ্চেন গুলি, বিগত সালে কোশ্চেন দেখবা যে হয় দিছে তড়িৎ ঋণাত্মকতা, না হয় দিবে ইলেকট্রন আসক্তি, না হয় আয়নীকরণ শক্তি, না হয় পরমাণুর আকার, না হয় ধাতব ধর্ম, নাহলে কি বলতো? অধাতব ধর্ম। বুঝতে বলছি? মানে একটা না একটা দিবে, মাস্ট দিবে, তুমি জানতে হবে। তুমি হয়তো বলতে পারো স্যার আমি এটা স্কিপ করে যাই, ভাই যদি দিয়ে দেয়, ওই যে কেন পর্যায়বৃত্ত ধর্ম তো খুব ইম্পর্টেন্ট, তো দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তার মধ্যে যদি আমরা প্রথম যদি পরে ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম হচ্ছে কিছু মূল আছে যারা মনে করে এ মূল কি করে, সেটা হচ্ছে ইলেকট্রন দিয়ে আমার ধনাত্মক আয়নে কি হয়? পরিণত হয়। তাহলে এই যে এই মূলটা কি করছে? ইলেকট্রন দিচ্ছে, তাই গেল দিচ্ছে। তাহলে হচ্ছে যে সকল মূল যে ইলেকট্রন কি করে? দান করে। কি করে বলতো? দান করে। তাদের কি বলা বলতো? ধাতু বলে। কি বলে বলতো? আর ধাতুর ইলেকট্রন দান করার ধর্মকে বলা হচ্ছে কি বলতো? ধাতব ধর্ম। যেমন তুমি দেখবা বইয়ের মধ্যে লেখা আছে ধাতু হচ্ছে তারা যারা বাড়ি দিলে জনজন করে, ঠিক আছে, টন টন করে, ঠিক আছে, উজ্জ্বল বেশি, চকচক করে। এগুলি এখন আর চলবে না ভাই, এটা আগে আমরা করতাম, ঠিক আছে? ধাতু মানে জনজন করবে, বাড়ি দিলে ছন ঠন ঠন করে উঠবে, ঠিক আছে? এখন আর নাই, আমাদের লিখতে হবে আধুনিক কি সংজ্ঞা লিখতে হবে। আমরা এখন আধুনিক তো, ঠিক আছে? তো আমরা ব্যাকডেটেড কেন তাহলে? আমরা ওই সংজ্ঞা লিখলে হবে? এর ওই সংজ্ঞা কে লিখবে? যে জীবনে পড়া নাই,
মানে ধাতব ধর্ম, ঠিক আছে, যে কখনো পড়ে নাই, এবারে 4, 5 একটু পড়ে আসছে, ধাতু কি জিনিস পড়ে আসছে, এটা কি করবে, ওইটা লিখে দিবে, হবে না ভাই। ঠিক আছে, টিচার তোমাকে সালাম দিয়ে আর একটা মানে জিরো বসা দিবে, একটাতে না দুইটাতে জিরো বসা দিবে, ঠিক আছে। তো সো তুমি বলতে হবে যেটা, সেটা যে সকল মূল ইলেকট্রন কি দান করে তার কি বলে, ধাতু বলে। আর ধাতুর ইলেকট্রন দান করার ধর্মকে কি বলা হয়, ধাতব ধর্ম। এটা একদম সিম্পল, ঠিক আছে। তো বলা হচ্ছে ধাতু ধর্মের জন্য তোমার কি চিনে লাগবে, তোমার চিনে লাগবে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে কি বলতো পর্যায় না, এটা পর্যায়, আর এটা কি, এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে। তাহলে পর্যায় আর গ্রুপ তোমার মাথায় থাকা লাগবে, মাথা রাখবা যেটা, সেটা হচ্ছে পর্যায়ের, এটা হচ্ছে দেখো এদিক থেকে এদিকে বলা ডানে, তাহলে বাম থেকে ডানে, আমরা ডান বাম ওই চিনি না, এটা ডান হাত না, আর এটা কি বলতো বাম হাত না, তার মানে এই দেখ বাম হাত থেকে ডান হাতে গেলে, ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে গেলে আমার ধাতব ধর্ম হ্রাস পায়, কি পাই, বুঝছো, ধাতব ধর্ম কি পাবে, হ্রাস পাবে। আর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম কি পারে, এটা আবার বলিস না, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এটা বলিস না, সক্রিয়তা বৃদ্ধি পায়, কি পাই, সক্রিয়তা বৃদ্ধি পায়। মাথা রাখবে গ্রুপ একের মধ্যে, আমরা যদি একের কথা বলি, একে সবাই তো ধাতু না, তো তুমি যদি বলো উপর থেকে নিচে গেলে ধাতু ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি যে এটা ধাতু ধর্ম বেশি, মানে এটা যদি ধাতু এটা অধাতু হবে, বা এটা যদি অধাতু এটা কি ধাতু হবে, এই ধরনের কথা বলি, ঠিক আছে। মাথার আবার সক্রিয়তা কি বলতো, সক্রিয় মানে কি, ওই একটা দেখ আমি বলে দিই, সেটা হচ্ছে টিউবলাইট দেখছি আমরা, টিউবলাইট হচ্ছে কি করবে, যে সেটা হচ্ছে কি এখান দিয়ে একটা তোমার ওই ছোট একটা ইয়ে থাকবে, দেওয়ার সুইচ দিলে এটা ঝালাক করে উঠবে, তারপর কি হচ্ছে লাইটটা একটু জ্বলে না, দেরিতে জ্বলে না, আস্তে জ্বলে না, আর কি হয় আরেকটা এলইডি টিউব আছে, দিশো মাত্র ঠাস করে কি জ্বলে উঠে না, ঠিক আছে। তার মানে কি, এই যে গ্রুপ একই গ্রুপের মানে এর যত তাড়াতাড়ি বিক্রি করবে, এর চেয়ে এখানে মূল্যটা তো তার চেয়ে বেশি তাড়াতাড়ি কি করবে, বিক্রি করবে, মানে এর যত তাড়াতাড়ি ইলেকট্রন দিবে, এই মূল্যটা তার চেয়ে কি বেশি গুণে কি করবে, যে তাড়াতাড়ি দিবে, মানে ওকে বলছে ভাই তুমি 10 টাকা দাও, এ আস্তে আস্তে বের করতেছে, আর এর বলার সাথে সাথে ঠাস করে দিছে, বুঝছি বুঝলি, তার মানে হচ্ছে গিয়ে এই সক্রিয়তা বেশি, বুঝছো, ঠিক আছে। তোমাদের পরীক্ষার মধ্যে আসবে যে সেটা হচ্ছে কি বড় করে, এটা হচ্ছে কি সোডিয়াম, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে কি বলতো পটাশিয়াম, ঠিক আছে। তো এখন বলছে এই লিথিয়াম আর পটাশিয়ামের মধ্যে কার ধাতুর সক্রিয়তা বেশি, মানে এদের ধাতব ধর্ম একই, কিন্তু এর সক্রিয়তা কি বলতো বেশি, বুঝছি, মানে এ পানির সাথে যত তাড়াতাড়ি বিক্রি করে, এ তার চেয়ে কি বেশি তাড়াতাড়ি করে, বুঝছি বুঝলি, একটু সময় নিবে, ফেলছো পানির মধ্যে দিছে একটু সময় নিবে, আর এই ফেলার সাথে স্পর্শ করছে ঠাস করে ফুটে উঠছে, মানে সময় দেয় নেই আর, বুঝছি বুঝলি, তার মানে একই গ্রুপের উপর থেকে নিবে ধাতুর সক্রিয়তা কি পাই বলতো বৃদ্ধি পাই, মানে থাকবে কি মানে ক্লিয়ার ক্লিয়ার না, বুঝছো। আচ্ছা বলো, এটা পরে আসবে, এটা পরে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপর হচ্ছে গিয়ে কি বলতো অধাতব ধর্ম, কি বলতো অধাতব ধর্ম, ওই একই, একই গ্রুপে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি পাই বৃদ্ধি, কিন্তু অধাতব ধর্ম কি সেটা না, বলা হচ্ছে গিয়ে এই যে বি মূল আছে, সে কি করে ইলেকট্রন গ্রহণ করে যে কি হয় বলতো বি মাইনাসে পরিণত হয়, মানে ঋণাত্মক চার্জে কি বলতো পরিণত হয়, এই যে গ্রহণ করতেছে না, যে সকল মূল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হচ্ছে কি বলতো অধাতু, কি বলতো অধাতু। আর অধাতু সমূহের, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করা ধর্মকে বলা হচ্ছে কি বলতো অধাতব ধর্ম, ঠিক আছে। তাহলে অধাতু ধর্ম আমরা জানি বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, তার মানে অধাতু ধর্ম কি পাবে বৃদ্ধি পাবে, বুঝছি বুঝলি, উপর থেকে নিচে গেলে ঠিক আছে কি পাই বলতো, যে আমার সক্রিয়তা বৃদ্ধি পায়, কি পাই বলতো সক্রিয়তা, বুঝছি বুঝলি, ক্লিয়ার ক্লিয়ার না গেল এটা, তাহলে এটা গেল আমার, এটাও গেল। এবার আসো এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই যে এটা দিয়ে দেখো বলো,
কোনটা? হাইড্রোজেন তো ধাতু না, এটা তো দুষ্ট মূল, বুঝ নাই? ঠিক আছে, এতে তো কি করবে, এতে তো নেওয়ার চিন্তা ভাবনা করে, কারণ হিলিয়ামের মধ্যে ইলেকট্রন অর্জন করতে হবে, বুঝছো নাই? এই জন্য তো বলছি এতে নিয়ে ব্যতিক্রমের মধ্যে পড়বা। এটা এই জন্য কি দেখছো, তুমি দেখেই মতো বলেছো এটা কি ধাতু, কিন্তু দেখছো এটা কত শয়তান, এটা ধাতু না, বুঝছো? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলে সক্রিয়তা বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে নেই? হ্যাঁ, সে মানে এই উপর মূলাটা যে আকারে কি পাবে, মানে গ্রহণ করার ক্ষমতা রাখে, এর তার চেয়ে বেশি গ্রহণ করতে পারে তাড়াতাড়ি, বুঝছো? আচ্ছা, এবার দেখো, এখন হচ্ছে বাকিগুলি এটা 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 এক্সপ্লেন করার জন্য তোমার এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরমাণুর আকার বা ব্যাসার্ধ। ঠিক আছে, তার আগে তুমি বৃত্ত জানো, এটা এটা হচ্ছে বলতো পরমাণুর আকার, এটা একটা বৃত্ত না, তাহলে বৃত্তের আকার এটা বড় না এটা বড় বলতো? অবশ্যই এ বড়, কার তুলনায়? বি এর তুলনায়। তাহলে আমাদের বৃত্তের মধ্যে এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে কি বলতো এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কার ব্যাসার্ধ বেশি কার ব্যাসার্ধ কম বলো? এর ব্যাসার্ধ বেশি, এর ব্যাসার্ধ বি এর ব্যাসার্ধ কি বলতো কম না? ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস মাথা রাখবা যেটা, সেটা হচ্ছে গিয়ে তাহলে এখানের মধ্যে ব্যাসার্ধ এর বেশি, ব্যাসার্ধ কি বলতো এর কি বলতো আমার বেশি, আর এখানের মধ্যে ব্যাসার্ধ কি বলতো কম। ক্লিয়ার ক্লিয়ার না? ঠিক আছে, তার মানে এইভাবে আমরা কি করবো, পরমাণুর আকারটা আমরা কি করবো নির্ধারণ করবো। ঠিক আছে, তাহলে পরমাণুর আকার কখন বড় হবে কখন কি হবে বলতো ছোট হবে সেটা না, প্রথম কথা মাথা রাখো যেটা, সেটা হচ্ছে গিয়ে একই পর্যায়ের, একই বলতো পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, কি পাই? মানে মনে করো এটা ছিল এত বড়, তার হচ্ছে এত, তার হচ্ছে এত, তার হচ্ছে এত, ছোট যাচ্ছে না? ছোট যাচ্ছে না? তাহলে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি পাই? হ্রাস পাই। একটা প্রশ্ন আছে স্যার, কেন হ্রাস পাই? দেখো, আমি যদি দেখি এটা হচ্ছে দ্বিতীয়, আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে, কত নাম্বার পর্যায়ে? 2 নাম্বার পর্যায়ে, অথবা আমি এখানে কি দিলাম, সেটা হচ্ছে সোডিয়াম দিলাম, কি দিলাম? সোডিয়াম, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, কত নাম্বার পর্যায়ে? এই 3 নাম্বার পর্যায়ের মধ্যে এটা সোডিয়াম আছে, এখানে কি আছে? ম্যাগনেসিয়াম আছে, তারপরে অ্যালুমিনিয়াম আছে, আছে কি নাই? তাহলে বলতো এই যে এখানের মধ্যে কিন্তু সবার কি বলতো, সবার কক্ষপথ একই না, কয়টা কয়টা করে? সবার কক্ষপথ কয়টা করে? 3টে করে না, কয়টা করে? 3টা। তাহলে এখানে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা কি বলতো 3টা, সবার কক্ষপথ কিন্তু একই, কিন্তু পার্থক্য হচ্ছে গিয়ে এই যে এখানের মধ্যে মনে কর ইলেকট্রন আছে কয়টা বাইরে? 1টা, এখানে আছে কয়টা? 2টা, এখানে আছে কয়টা? 3টা, এখানে আছে কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে মাথা রাখবা আমরা কিন্তু দশমতে একটা কিন্তু কি করছিলাম, পড়া পড়ছিলাম আকর্ষণ বা বিকর্ষণ বল। ঠিক আছে, মানে নিউটনের যে সূত্র একটা ছিল, সেটা হচ্ছে কি মহাকর্ষীয় সূত্র একটা আছে না আবার, যে সেটা হচ্ছে আমরা জানি আকর্ষণ বলের মান এফ সমানুপাতিক ভরের গুণফলের কি বলতো সমানুপাতিক না? ঠিক আছে, অথবা আমরা কি পড়ছিলাম, কুলম্বের সূত্র পড়ছিলাম না? কুলম্বের সূত্র কি পড়ছিলাম, যে এফ সমানুপাতিক Q1 Q2 কি বলতো গুণফল, চার্জের গুণফলের কি বলতো সমানুপাতিক না? দূরত্বের ব্যস্ততা পরে বলবো, প্রথম কি বলতো গুণফল কি বলতো সমানুপাতিক না? এবার দেখো তো ভাই, এই যে এখানের মধ্যে আমি যদি এটা সোডিয়াম কল্পনা করি, সোডিয়ামের বলতো কেন্দ্রে আছে কয়টা? 11টা না? কয়টা বলতো? আবার এখানের মধ্যে আছে কয়টা? মনে করো একটা, কয়টা আছে লাস্ট বলতে? একটা আছে। তাহলে বলতো এটার এটা, তাহলে 11টার একটা, এখানে আছে কয়টা বলো? 12টা, এখানে কি বলতো 2টা। তাহলে বলতো চার্জ আগে থেকে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে না? যেমন দেখো না, এখানে ছিল কয়টা? এখানে 11টা, আর এখানে একটা, তাই 11 একের সাথে গুণ করলে আমি একটা গুণফল পাবো কি পাবো না? পাবো। তাহলে 11 কে কত? 11 গুণ কত 1, সহজভাবে বুঝছি, তাহলে কত বলতো 11 না? এখানের মধ্যে যদি দেখি এটা হচ্ছে কি কেন্দ্র হচ্ছে 12টা, কয়টা? 12টা, আর এখানে আছে কয়টা মনে করো 2টা, তাহলে কত 12 বলতো 24টা। এখানে আছে মনে করো 13টা, কয়টা? 13, আর এখানে 3, তাই কত 3 তার কত বলতো 39টা। দেখছো আস্তে আস্তে কি বলো, আস্তে আস্তে কি বলতো, যা আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে বলো?
বৃদ্ধি পাচ্ছে না? তাই আকর্ষণ বল যত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখো তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে ওদের কক্ষপথে কোনো চেঞ্জ হচ্ছে? কক্ষপথ তো চেঞ্জ হচ্ছে না, কক্ষপথ সংখ্যা তো সমান, তিনটে গিয়ে তিনটে গিয়ে তিনটে গিয়ে তিনটে না, কক্ষপথে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি হচ্ছে আকর্ষণ বল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না? তাহলে কি হবে বলতো, যার আকর্ষণ বল বেশি সেটা তত কি হবে বলতো, যে আমার ছোট হয়ে যাবে। দ্যাট মিনস আরো সহজ করে বলেছি, সেটা হচ্ছে যদি কক্ষপথ বৃদ্ধি না পাই তখন কি হয় বলতো, আমার ইলেকট্রন মেঘ বৃদ্ধির সাথে সাথে আমার কি করে, সেই ইলেকট্রন মেঘটা নিউক্লিয়াসকে তত বেশি করে আকর্ষণ করে, ফলে কি হয়, এটা ছোট হয়ে যায়। বুঝছো বলছি? এই জন্য তুমি এক্সপ্লেন করবে এভাবে যে আমার কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে যে পারমাণবিক সংখ্যা, ওই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলেও কক্ষপথ কি পায় না, বৃদ্ধি পায় না, যার কারণে আমার কি হয়, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণটা কি বেশি হওয়ার কারণে এটা কি হয়ে যায় বলতো, আকারটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাই কি বুঝলাম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকর্ষণ বাড়ে না কমে? অবশ্য বাড়ে, ফলশ্রুতি কি হয়, পারমাণবিক আকার কি বলতো, হ্রাস পায়। বুঝছো? যেমন মনে করো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা সোডিয়াম, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে বলো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কার আকার ছোট? ম্যাগনেসিয়ামের আকার ছোট। বুঝছো বলছি, কার আকার ছোট? ম্যাগনেসিয়ামের আকার ছোট। গেলে এটা কি ভিত্তিক সম্পর্ক? এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। কি সম্পর্ক? পর্যায়ভিত্তিক সম্পর্ক। আর হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। কি বলতো? দেখো এর মধ্যে ছিল কয়টা, এখানে ছিল যেটা সেটা হচ্ছে কয়টা, এখানে ছিল কখন তিনটা, কয়টা? তিনটা। এখানের মধ্যে মনে করো সোডিয়ামের নিচে গেলে পটাশিয়াম না, কি বলতো, পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের কক্ষপথ কয়টা? চারটা। কয়টা বলতো? পটাশিয়াম কক্ষপথ হচ্ছে চারটা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি এর নিচে কি বলতো, হয় যে পাঁচটা না, কয়টা বলতো, পাঁচটা না। এর নিচে আবার কয়টা বলতো, ঠিক আছে, আমার ছয়টা না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলো, এখানের মধ্যে কিন্তু দেখো সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা ছিল 11, বাইরের মধ্যে ইলেকট্রনও হচ্ছে কি বলতো একটা, কয়টা বলতো? পটাশিয়ামের কিন্তু, আমার পটাশিয়াম কিন্তু 19, কত বলতো, বাইরে হচ্ছে একটা, তাহলে অবশ্যই কি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে না? কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু আমার কি হয়, কক্ষপথটা বাড়ি যাচ্ছে না? কক্ষপথ বৃদ্ধি, এখানে কক্ষপথ কয়টা? তিনটা। আর এখানে কয়টা? চারটা। তাহলে বলতো আমার কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে না? আর মাথার আবার কক্ষপথ বৃদ্ধি পেলে আমার ব্যাসার্ধ কিভাবে বৃদ্ধি পাবে? তুমি বলতো স্যার এখানে তো ইলেকট্রন সংখ্যা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তার মানে চার্জ আমার কি হয়, যে আপনি যে সূত্র দিচ্ছেন সেই অনুসারে এটা তো কি হবে, বৃদ্ধি পাবে না? কিন্তু বৃদ্ধি পেলেও করাই কিছু নেই ভাই, এখানে আমার কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে আমার কি হচ্ছে, যে ব্যাসার্ধটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাই তুমি যত দূরে যাবা তত আকর্ষণটা কি হয়েছে, কমে যাবে না? কারণ তোমার এলাকার মধ্যে যত পাওয়ার, তুমি যদি এলাকা থেকে আরেক এলাকার মধ্যে যাও তোমার তত পাওয়ার থাকবে, থাকবে না তো ভাই। বুঝছো বলছে, ক্লিয়ার ক্লিয়ার না? এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমার কি হবে বলতো, সেটা হচ্ছে গিয়ে তোমার আমার কি হবে, ব্যাসার্ধ বেড়ে যাবে। ব্যাসার্ধ কি বলতো, বেড়ে যাবে। বুঝছো? তাহলে বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে যাবে, আর উপর থেকে নিচে গেলে কি বলতো, ব্যাসার্ধ কি বলতো, বৃদ্ধি পাবে। বুঝছো? তাহলে এখন যেটা হচ্ছে গিয়ে দেখো, এখানে আছে সোডিয়াম, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, কি বলতো, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে বলতো পটাশিয়াম, কি বলতো, আর হচ্ছে ক্যালসিয়াম, আর হচ্ছে কি বলতো, ক্যালসিয়াম। এখন তোমাকে বলছে এগুলি পরমাণু আকার অনুসারে সাজাও। কি অনুসারে? প্রথম তুমি দেখবা আকারের মধ্যে 1 নম্বর দেখবা তাদের কক্ষপথ, কি বলতো, কক্ষপথ, কক্ষপথ দেখবা। দেখো তো এর কক্ষপথ কয়টা? তিনটা। এর কক্ষপথ কয়টা? তিনটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা মুছে দিলে আমার সোডিয়ামের কক্ষপথ হচ্ছে তিনটা, কয়টা? তারপর হচ্ছে কি বলতো, ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম কক্ষপথ হচ্ছে কয়টা? তিনটা। পটাশিয়াম হচ্ছে কয়টা বলো? চারটা। আর ক্যালসিয়াম হচ্ছে কয়টা বলো? ক্যালসিয়াম হচ্ছে চারটা। ঠিক আছে, তাহলে তুমি কি করো, 3 বড় 4 বড়? অবশ্যই 4 বড়। তাই 4কে বাদ দেওয়া হতো, 3দের মধ্যে কে বড় সেটা দেখো। তা 3 পেয়েছি করে দুটো না? এবার বলো এই দুটোর মধ্যে কে ডানে? ম্যাগনেসিয়াম ডানে না? ম্যাগনেসিয়াম কি বলতো, ডানে। তাহলে সবার ছোট কি বলতো, সবার ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপর কে? সোডিয়াম গেল। ঠিক আছে, এবার আসো এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কে ডানে বলো? এই দুটোর মধ্যে ক্যালসিয়াম হচ্ছে ডানে না? তাহলে কি বলতো, ক্যালসিয়াম। তারপর হচ্ছে কি বলতো, পটাশিয়াম। ঠিক আছে, তাহলে কি এবার কি করো, সিরিয়ালি সাজা দিই। সেটা হচ্ছে গিয়ে
সবার থেকে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর বড় হচ্ছে কি বলতো, বুঝছো কি বুঝো নাই? তাহলে এই চারটা মৌলের মধ্যে সবচেয়ে বড় মৌল কি? সবচেয়ে বড় মৌল হচ্ছে কি বলতো, পটাশিয়াম। বুঝছো কি বুঝো নাই? সবচেয়ে বড় মৌল কি বলতো, পটাশিয়াম। তারপর হচ্ছে কি বলতো, ছোট হচ্ছে ক্যালসিয়াম, তারপর ছোট হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে বলতো ম্যাগনেসিয়াম। মাথা থাকবে কি থাকবে না? বুঝছো? ঠিক আছে। আর যে বড়, তার তো কি হবে, বাইরের প্রতি আকর্ষণ কম হবে। ঠিক আছে, মাথা থাকবে। তাহলে পরমাণু আকার বুঝছি বুঝলে বলো। ঠিক আছে। এই যে আপনি একটা এমসিকিউ যখন আপনি কি করবেন, বা সৃজনশীল যখন আপনি কি করবেন, সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে যাবেন বা লিখতে যাবেন, তখন দেখবেন এই যে আমি যেভাবে করছি আপনি সেভাবে চিন্তা করতে হবে, সেভাবে কি করতে হবে, চিন্তা করতে হবে। বুঝতে পারছি? তখন দেখবেন যে আপনি উত্তর পেয়ে যাবেন। ওকে, ক্লিয়ার? না থাকবে? আচ্ছা, গেল তাহলে। এবার দেখেন, তাহলে এটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে তোমাদের কি বলতো, যে আয়নীকরণ শক্তি। কি শক্তি? আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির সংজ্ঞা কেন স্টুডেন্ট মুখস্থ করতে পারে এটা বুঝি না। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তি কি জিনিস সেটাই আমরা বলতে পারি না। আয়নীকরণ শক্তি হচ্ছে, সহজ ভাষায় বলি, আয়নীকরণ শক্তি হচ্ছে কোন একটা মৌলের মধ্যে আমি কি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমার একটা ইলেকট্রন আমরা বের করে দিব। তাহলে কোন পরমাণু শেষ কক্ষপথে কি করতে হবে, সে বা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ এনার্জি দিতে হবে, মানে আমি কি করব, এই যে একে যে কক্ষ থেকে বের করব, এই জন্য আমি কি করতে, এনার্জি দিতে হবে বাইরে থেকে, মানে শক্তি প্রদান করতে হবে। যে পরিমাণ শক্তি প্রদান করতে হয় সেই পরিমাণ শক্তিটাকে বলা হচ্ছে বলতো আয়নীকরণ শক্তি। তার মানে কি, কোন একটা ধাতু, দেখছো আমরা ইলেকট্রন বের করে কার থেকে বলো, ধাতু না ধাতু থেকে বলো, অবশ্য ধাতু থেকে। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা কোন ধাতু মৌলের আমার কি করব, সে পরমাণু থেকে যদি আমি একটি ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে বলতো। এবার আসি সংজ্ঞাটা, তুমি কি বলবে সেটা না, মাথার আবার মৌলটি হতে হবে গ্যাসীয়। কি বলতো? তাহলে বলছে গ্যাসীয় মৌলের, গ্যাসীয় মৌলের, ঠিক আছে, এক মোল গ্যাসীয় পরমাণু থেকে কি বলতো, তাহলে কি পরমাণুটা কি হইতে হবে বলো, গ্যাসীয় হইতে হবে, মৌলটা কি হইতে হবে, গ্যাসীয়। তাহলে পুরো গ্যাসীয় মৌলের এক মোল কি বলতো, গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন, এক মোল মানে একটা, দুই মোল মানে কি দুইটা। তুমি যদি একটা ইলেকট্রন বের করো এটা বলছে এক মোল, দুইটা ইলেকট্রন যদি বের করো এটা কি বলতো, দুই মোল। তাহলে এক মোল ইলেকট্রন বের করতে যে পরিমাণ কি বলতো শক্তি প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে বলতো আয়নীকরণ শক্তি। এই যে দেখো উপর লেভেলে যখন উঠবা, একটা ইলেকট্রন যখন বের করবা প্রথম, এটা বলে প্রথম আয়নীকরণ শক্তি। এরপর যে আর একটা ইলেকট্রন বের করো এটা বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বুঝছো কি বুঝো নাই? মাথা রাখবা। যেমন আমি যদি দেখি সোডিয়াম, না সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি যা, দ্বিতীয় আয়নীকরণ শক্তি তার চেয়ে হিউজ। কেন বলতো? কারণ যখন আমি কি করলাম, সোডিয়ামের শেষ কখনো একটি ইলেকট্রন আমি দেখতেছি না ভাই, এই ইলেকট্রনটা বের করে দিলে ও মোটামুটি স্থিতিশীলতা পর্যায়ে পড়বে, পড়বে বলো, পড়বে। তখন আমরা কি করি, সেটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনটা বের করে দিই, তার একটা শক্তি প্রদান করতে হয়, কি হয় না, হয়। তাহলে ওটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। ওকে ফাইন। এখন ওরা কি বলতো, ওদের কক্ষপথটা ফিলাম আছে কি নাই বলো, আটটা আছে কি নাই বলো, আছে। তাহলে আটটা কি ভাঙতে চাইবে, চাইবে? আমি যদি এবার কি করি, না বেটা ভাঙতে হবে আটটা, তো আটটা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন, আটটা ইলেকট্রন আছে, যে না আমি কি করবো আর একটা বের করবো যেমন হোক। তাহলে বের করলে আগে যে পরিমাণ শক্তি দিচ্ছে তার চেয়ে বেশি শক্তি দিতে হবে, কি হবে না, হবে। বুঝছো? তো তোমাদের এখন এগুলি নাই, দরকার নেই। প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এগুলি নেই। বুঝছো? ঠিক আছে। তাহলে আয়নীকরণ শক্তি বুঝছি বুঝলে বলো। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে কি, তুমি ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি দিতে হবে। আমরা তৃতীয়তে একটা কথা একটা দিন পড়ছি না, দেখো না, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর না। আমার যদি কি হয়, মনে করো যে এখান থেকে যদি ইলেকট্রন এখানে যায়, তাহলে কি বলতো, নিম্ন থেকে উচ্চতে গেছে যাই বলো। আমরা কি বলতো, নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ হয় না বিকিরণ হয়, শক্তি বিকিরণ হয় না, সরি শক্তি শোষণ হয় না, কি হয় বলতো, শক্তি শোষণ হয় না। তো সে শক্তিটা শোষণ যে কোনো জায়গা থেকে করবে তো, টেস্ট তো ওই জিনিসটা। তাহলে বলতো আমি একটা কি করে ইলেকট্রন বের করতেছি না, তো ইলেকট্রন বের করা মানে কি বলতো, উচ্চ শক্তি স্তরে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, মানে বের করে দিচ্ছি না। তো ওই কনসেপ্টে আমরা ওই জিনিসটা করি। আবার দেখো তো, যদি এখান থেকে ইলেকট্রনটা যদি আমি এখানে আনি, তার কি হচ্ছে বলতো, সে কি করবে, ইলেকট্রনটা কি করবে, শক্তি কি করবে বলতো, বিকিরণ করবে না।
এই জন্য বলা হচ্ছে কোন একটা অধাতুর মৌলের মধ্যে, দেখো অধাতুর মৌলের মধ্যে, সেই অধাতুর মৌলের মধ্যে আমি কি করবো, বাইরে থেকে এক মোল ইলেকট্রন আমি এখানে যখন প্রবেশ করবো, তাহলে মনে হয় ইলেকট্রনটা উচ্চ শক্তি ছিল না, তাহলে আমি এখান থেকে ইলেকট্রনটা আমি এখানে আনতেছি না, তাহলে বলতো ইলেকট্রন শক্তি শোষণ করবে না বিকিরণ করবে, বলো অবশ্যই বিকিরণ করবে। আমরা যদি বোর ফরমার মডেল করে থাকি, ঠিক আছে, তাহলে বিকিরণ করবে। তাহলে যে পরিমাণ শক্তি কি হয় বলতো বিকিরণ করে, তাকে বলা হচ্ছে কি বলতো, ইলেকট্রন কি বলতো, আসক্তি। মানে আমি ইলেকট্রন গ্রহণ করবো, এই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য আমার যে পরিমাণ শক্তি কি হবে, এনার্জি লস হবে, তাকে বলা হচ্ছে কি বলতো, ইলেকট্রন কি বলতো, আসক্তি। কিন্তু সত্য হচ্ছে কি, গ্যাসীয় মূল, গ্যাসীয় পরমাণু, বুঝছো? ঠিক আছে, তাহলে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি কি হয় বলতো বিকিরিত হয়, তাকে বলা হচ্ছে কি বলতো, আমার ইলেকট্রন বলতো আসক্তি, বুঝছো? ঠিক আছে, তাহলে ইলেকট্রন আসক্তি এবার দেখবা সেটা হচ্ছে কাদের ইলেকট্রন আসক্তি বেশি দরকার। বাম থেকে ডানে গেলে ধাত্ব ধর্ম বৃদ্ধি পায় না অধাতু ধর্ম বৃদ্ধি পায়? বাম থেকে ডানে গেলে অধাতু ধর্ম বৃদ্ধি পায় না? তা অধাতু কি করে, ইলেকট্রন খাওয়ার প্রবণতা বেশি না, তাহলে কি করবে, তাহলে সেটা হচ্ছে গিয়ে এই জন্য হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন খাওয়ার প্রবণতা যেহেতু বেশি, তাহলে এখানে কি পাবে, ইলেকট্রন আসক্তি কি পাবে বলতো, বৃদ্ধি পাবে। বুঝছো কি নেই, ক্লিয়ার? তাহলে মাথা রাখতে হবে। ওকে, বইয়ের মতো সুন্দর করে লেখা আছে, উদাহরণ সহ দেওয়া আছে, তো তোমরা পড়ো নাই কথা হবে, বলো খেজ বইটা একটু খোলো, দেখবা যে বইয়ের মতো সুন্দর করে লেখা আছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং কি বলতো পর্যায় ভিত্তিক কি বলতো সম্পর্ক। গেল এটা, বাকি আছে কি বলতো তড়িৎ ঋণাত্মকতা। কি বলতো, তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা যেটা বলছে, দেখো তড়িৎ ঋণাত্মকতা হওয়ার জন্য তোমার কি লাগবে, সেটা হচ্ছে গিয়ে সমযোজী বন্ধন লাগবে। কি লাগবে, সমযোজী বন্ধন লাগবে। তো যেমন দেখো এই যে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিনের সাথে কি হলো, সেটা হচ্ছে ওরা একটা একটা ইলেকট্রন দান মানে শেয়ার করার মাধ্যমে আমার একটা বন্ধন গঠন করছি, করাই করছে, এটা হচ্ছে HCl। দেখো এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। কি বন্ধন, সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে কি হয়, সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন কি করে, একটা ইলেকট্রন শেয়ার করে, আবার ক্লোরিন একটা ইলেকট্রন কি করে বলতো শেয়ার করে, মানে শেয়ার করার মাধ্যমে আমার যে বন্ড গঠিত হয় তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। কি বন্ধন, ওকে ফাইন। আমাদের একটা বিজনেসের জন্য 1 কোটি টাকা লাগতো, আমি 50 লাখ টাকা দিলাম, আমার ফ্রেন্ডও গিয়ে করলো 50 লাখ টাকা দিল, তাহলে দুজনের সমান সমান না, সমান সমান ক্ষমতা থাকার কথা, কি কথা না কথা, কিন্তু ওদের মধ্যে একটু সমস্যা দেখা যায়, একজনের মধ্যে ইলেকট্রন লোভ একটু বেশি, অর্থাৎ এটা থাকার কথা এরকম, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে এরকম যদি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণ দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে এ মৌলটা, অর্থাৎ ইলেকট্রনটা মাস বরণ না থাকেই ইলেকট্রনটা মানে ইলেকট্রন দুটোটা এদিকে চলে আসছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যুগল যে নিজের দিকে কি করছে, চলে আসছে না, চলে আসার ফলে কি হয়েছে, যেহেতু এটার ঋণাত্মক চার্জ, তাই এর মধ্যে আংশিক কি হয়েছে, ধনাত্মক সৃষ্টি হয়েছে, আর কি আংশিক কি বলতো, এটা হচ্ছে কি আংশিক ঋণাত্মক, আর এটার মধ্যে আংশিক কি বলতো ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে এই মৌল কি করছে, যে এই দুটো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখছে কি রাখে নাই, রাখছে। এই জন্য বলা হয় সমযোজী বন্ধনে শেয়ার কিন্তু দুটি ইলেকট্রনকে কোন পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হচ্ছে ইলেকট্রন কি বলতো তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ যে শক্তির কারণে, যে ক্ষমতার কারণে, যে সমযোজী বন্ধনে শেয়ার কিন্তু দুটি ইলেকট্রনকে নিজের দিকে কি করে নেই, টেনে নেই বা আকর্ষণ করে নেই, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে কি বলতো তড়িৎ ঋণাত্মকতা। বুঝছো? তার তড়িৎ ঋণাত্মকতা কাদের মধ্যে হবে, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে আমার হবে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে ইলেকট্রন যুগল কি বলতো খেলে পড়বে। বুঝছো? যার কারণে কি হবে, যে আমার এটা হচ্ছে কি বলতো ঋণাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক, আর এটাকে আংশিক কি বলতো ধনাত্মক। কেন আংশিক ঋণাত্মক আর এটা আংশিক ধনাত্মক, কারণ দেখো ইলেকট্রন এদিকে চলে যাওয়াতে এর এখান থেকে কিছু ঋণাত্মক চার্জ কমে গেছে, দেখতে ধনাত্মক চার্জের আধিক্যতা কি বলতো বেড়ে গেছে। বুঝছো বলছি? যেমন আমরা যদি পানি দেখি, পানি না, এই পানি তো এরকম না, কিন্তু পানি এভাবে থাকে না ভাই, পানি থাকে এভাবে, এই যে এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন না, এটা 2 ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা কি বলতো প্লাস। এইটাকে বলে পোলার যৌগ। কি যৌগ? পোলার যৌগ। ঠিক আছে, পোলার কি বলতো যৌগ পঞ্চম অধ্যায়ে পাবা। ঠিক আছে, আর পানি যেহেতু দ্রাবক হিসেবে ব্যবহার হয় এই জন্য হচ্ছে এটি একটি উৎকৃষ্ট পোলার দ্রাবক।
কি দ্রাবক? উৎকৃষ্ট ফোলার দ্রাবক। বুঝছো? এটাও কিন্তু একটা ফোলার যৌগ। ফোলার যৌগ কি? এটা পঞ্চম অধ্যায় পড়বা। যাদের মধ্যে সমযোজী বন্ধনে, ঠিক আছে, বন্ধনের মধ্যে যদি দুইটা পরের মধ্যে কি হয়, ডাইফোল সৃষ্টি হয়। কি হয় বলতো? ডাইফোল, বা ডাইফোল মানে হচ্ছে চার্জ, পোল মানে চার্জ, যে আংশিক ডাইফোল সৃষ্টি হয়, তখন সেই ধরনের যৌগগুলিকে কি বলবো বলতো? ফোলার যৌগ। এই জন্য বলছে ফোলার যৌগ হওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা সমযোজী যৌগ হইতে হবে, এবং সেই সমযোজী যৌগের মধ্যে আমার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ কি দেবে? সৃষ্টি হতে হবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই গেল আমার পর্যায়বৃত্ত কি বলতো ধর্মটা। এখন যদি তুমি যে পর্যায়বৃত্ত ধর্ম আমি পড়া দিছি, এখন তুমি যদি বইটা স্যারে যে বলছো একটু বই খুলে দেখো, তা তোমরা যদি না পড়ো তাহলে হবে? হবে না। তুই বলছো স্যার এখন তো বুঝতেছি, ভাই তুমি এখন বুঝতেছো, তুমি যদি আবার যদি প্র্যাকটিস না করো তাহলে বুঝানি কিছুক্ষণ পরে চলে যাবে। ঠিক আছে? কারণ আমরা সারাদিনের ঘটনা কিন্তু 5 মিনিটের মধ্যে বলে দিতে পারি না, 1 ঘন্টা তো বলতে পারি না, না দেখো 24 ঘন্টার কথা কিন্তু আমরা 1 ঘন্টা বলতে পারি। তাহলে বুঝো আমরা কত কিছু ভুলে যাই, কত কিছু ভুলে যাই। বুঝছো? তো কি করতে হবে? তুমি ওইভাবে শিখতে হবে। বারংবার বলেছি, যত বেশি তুমি কি করবা, পড়াটাকে শ্রদ্ধা করবা, তুমি তত বেশি তুমি জানতে পারবা। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে তুমি পরিশ্রম মানুষকে চেঞ্জ করে গেল এটা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমার যেটা আমরা যেটা হচ্ছে গিয়ে কি পড়বো, এটা গেল পদসারের সুবিধা। ঠিক আছে? আরেকটা জিনিস আছে যেটা ক নাম্বার কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে তোমার যে ক্যালসিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন? ঠিক আছে? সোডিয়ামকে খাদ ধাতু বলা হয় কেন? সেটা না, তাহলে এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। বেশি আসে মিথ্যা ধাতু থেকে আসে, যে সেটা হচ্ছে যেমন ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন? গ্রুপ 2 এর মৌলগুলি হচ্ছে গিয়ে মিথ্যা কেন? কারণ হচ্ছে 2 এর গুলি হচ্ছে গিয়ে এই ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, প্লাস কি বলতো হাইড্রোজেন উৎপন্ন করে। বুঝছো? ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে যেটা দেখ, তাহলে এটা কি খার না? এটা কি বলতো? এটা খার না? এটা খার। যেহেতু ক্যালসিয়াম খার উৎপন্ন করতেছে, তাহলে ক্যালসিয়াম মধ্যে কি ধর্ম আছে? খার ধর্ম আছে। কি ধর্ম? খার ধর্ম আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই ক্যালসিয়ামের, ঠিক আছে, এই মৌলগুলিকে কি কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। মাটি মানে মৃত্তিকা। যেহেতু মৃত্তিকার মধ্যে পাওয়া যায়, এই জন্য আমার গ্রুপ 2 এর মৌল সমূহকে কি বলা হয়? মিথ্যা ধাতু বলা হয়। কি বলতো? তাহলে খার মানে হচ্ছে গিয়ে যে পানির সাথে বিক্রিয়া করে যে আমার লবণ এবং পানি না ভাই, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা খার। ঠিক আছে? কোনটা? আচ্ছা, এটা 2 দাও। তাহলে হচ্ছে খার এবং কি হাইড্রোজেন উৎপন্ন করে। যেহেতু এ খার উৎপন্ন করে, সেহেতু এর মধ্যে কি ধর্ম আছে? খার ধর্ম আছে। আর যেহেতু এটা কি মাটির মধ্যে পাওয়া যায়, মৃত্তিকার মধ্যে, এই জন্য এটা বলে মিথ খার। কি খার? মিথ খার। বুঝছো? এই কোশ্চেনটা একদম ভালো করে শিখে গেলবা। নিষ্ক্রিয় মৌলের নিষ্ক্রিয়তার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ওদের অষ্টক পূর্ণ থাকে। কি থাকে? অষ্টক পূর্ণ থাকে। বুঝতে বলছি? এটা সুন্দর করে তুমি কি এই কোশ্চেন গুলো দেখো, একটা টিচার কখন তোমাকে নাম্বার দিবে? যখন দেখবে তুমি সুন্দর করে লিখতে পারতেছো। ঠিক আছে? কখন সুন্দর করে এক্সপ্লেন করছো, বানায় না, নিজের মতো করে না, সুন্দর করে তুমি কি করবে? গাইড অ্যানালাইজ করো, বই অ্যানালাইজ করো, করে সুন্দর করে নোট তৈরি করো। তুমি সুন্দর করে যখন সংজ্ঞাটা লিখবা, টিচার মুগ্ধ হয়ে যাবে, বলে বাহ এত সুন্দর করে লিখছে। তুমি সংজ্ঞার পরে তুমি বিক্রিয়া দাও, তোমাকে অবশ্যই নাম্বার দিবে। কেমিস্ট্রি বলা হচ্ছে বিক্রিয়া, আর কি বলা হচ্ছে বায়োলজি বলা হচ্ছে গিয়ে তোমার চিত্র দিতে হবে। কি দিতে হবে? চিত্র। এখন আমরা কি করি, এমন ভাবে আমরা চিত্র আঁকি, চিত্র এটা অ্যাকচুয়ালি চিত্র না অন্য কিছু আমরা জানি না। ঠিক আছে? মানে বলতে পারি না। এই জন্য চিত্রটা আমরা যদি সায়েন্স পড়ি, চিত্র হইতে হবে একদম সুন্দর হইতে হবে, একদম সুন্দর হইতে হবে। বুঝছো বলছি কেন? কারণ হচ্ছে গিয়ে সায়েন্সের স্টুডেন্টরা সবকিছুর মধ্যে পারদর্শী দিতে হবে। স্যার আমি তো নাট্যকলার মধ্যে পড়ি না। ঠিক আছে? মাথা রাখবা, সায়েন্সের স্টুডেন্টরা যদি চিত্র না পারো তাহলে সায়েন্স নেওয়ার নিও না, দরকার নেই। ঠিক আছে? তুমি বায়োলজি পড়াবা, বায়োলজি চিত্র পারবা না, তাহলে এটা কেন হবে? ঠিক আছে? এই জন্য চিত্রগুলি তোমাকে এখন থেকে শিখতে হবে। সবাই আছে, তুমি ট্রাই করো, প্রতিদিন একটা একটা ট্রাই করো না। হাত ঘুরাও, প্রথম ফটোকপি করে আনো, সেটার উপরে কি করো? হাত ঘুরাও। তখন এবার তুমি করো করো না, একটু 1 ঘন্টা সময় দাও। যেমন দেখবে যারা আর্কিটেকচার পড়ে ওদের ফ্রি হ্যান্ড রাইটিং, আজকে যেমন বুয়েটে পরীক্ষা হচ্ছে,
বুয়েটের মধ্যে বলো, সুইডের মধ্যে বলো, ওদের যারা আর্কিটেকচার পরীক্ষা দেয় ওদের কি আছে এক্সট্রা ওইটার উপর নাম্বার আছে, ওরা ফ্রি হ্যান্ড রাইটিং দেয়, ফ্রি হ্যান্ড চিত্র আঁকে, ড্রয়িং আর কি, ফ্রি হ্যান্ডে উত্তর হয়, কোনো স্কেল টেস্ট ইউজ করা যাবে না সেখানে। তাহলে বুঝো কোনো স্কেল টেস্ট কিছু নেই, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে করতে হবে তোমাকে। ওকে, আচ্ছা গেল। এখন তোমাকে যদি বলে সেটা হচ্ছে গ্রুপ, দেখো গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তিনটা মনে নিচ্ছি, ঠিক আছে। বলছে এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদান করে। 4 নম্বর কোশ্চেনের মধ্যে হয় ব্যাখ্যা করতে বলছে, কি করবে সেটা না। প্রথম হচ্ছে মাথা রাখবা এই যে ফ্লোরিন, এই ফ্লোরিন হচ্ছে গ্যাস, কি বলতো গ্যাস। ওরা হাইড্রোজেন গ্যাসের সাথে কি করে বিক্রিয়া করে, আমার কি বলতো হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস কি করে উৎপন্ন করে। যদি সমতাকরণ করতে হয় তাহলে কি তুমি কি সমতাকরণ করো, 2 দিয়ে দাও আর কি, এই 2 2 তাহলে 2 না, সামনে 2 না, এটা ডাজন্ট ম্যাটার, না দিলে হয়, তীর চিহ্ন আছে তো, না দিলে হবে। এই গ্যাসটা হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসটা, তাহলে বলছে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসটা কে যখন তুমি পানির মধ্যে দ্রবীভূত করবা, কি করবা পানির সাথে বিক্রিয়া করাবা, যেটা আমরা দ্রবীভূত কি বলি, দ্রবীভূত করি, তখন যেটা হয়, ঠিক আছে। তাহলে পানির মধ্যে কি হয় দ্রবীভূত করলে আমার কি হয় বলতো, একটা অ্যাসিড উৎপন্ন হয়, কি হয় বলতো অ্যাসিড উৎপন্ন হয়, সেটা কি বলতো হাইড্রোজেন হাইড্রোফ্লোরাইড অ্যাসিড উৎপন্ন হবে, এর অ্যাকোয়াস, বুঝতে পারছি। এই অ্যাসিডটাকে যখন তুমি এই অ্যাসিডটাকে যখন তুমি কি করবা, যে কোনো ধাতব লবণের সাথে কি করে, ধাতব লবণ যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কি বলতো কার্বনেট, ধাতব লবণের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, লবণ, ধাতব লবণ উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে বলতো ধাতব লবণ। তাহলে কি বলতো ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস কি বলতো পানি উৎপন্ন হবে। এই তিনটে কথা মাথা রাখতে পারবো না। এবার দেখো তো এর ক্ষেত্রে সেম, ক্লোরিন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এই যে এটা পানিতে দ্রবীভূত করলে গ্যাসটাকে যদি কি করো পানিতে দ্রবীভূত করো, ঠিক আছে, তখন তুমি কি বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবা, ঠিক আছে, লঘু অ্যাসিড। এই লঘু অ্যাসিডের সাথে যদি তুমি কি করো, এই লঘু অ্যাসিডের সাথে যদি তুমি কি করো ধাতব কার্বনের যদি তুমি কি করো বিক্রিয়া করো, তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে লবণ। লবণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তুমি পাবা। দেখছো, এটা এই তিনটা লাইন আমরা নাকি মাথা রাখতে পারি না, তিনটা লাইন নাকি আমরা মাথা রাখতে পারি না, কেন আমি জানি না। এটা কিন্তু 4 নাম্বার কোশ্চেন হয়, ঠিক আছে। আর মাথা রাখবে এদেরও কোশ্চেন বললে যে একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দিবে, এদেরও কোশ্চেন করলে মাত্র মাথা রাখতে হবে এখান থেকে গ্রুপ 17 থেকে মনে নিতে হবে, বুঝছো। তো আই হোপ এই যে কেমিস্ট্রি বইটা 14 একটু ভালো করে পড়ে ফেলবা, দেখবা যে কোনো সমস্যা থাকবে না। আমি একদম আজকে সুন্দর করে সবগুলো সামারাইজ করে দিচ্ছি, পড়াই দিচ্ছি, ঠিক আছে। তোমরা এবার কি করবা বিগত সালের কোশ্চেন গুলি ভালো করে পড়ে ফেলবা, দেখবা যে সহজ মনে হবে। আর যদি কি হয় সেটা হচ্ছে গিয়ে যদি তোমার যদি কঠিন মনে হয়, কোনো জায়গায় যদি না বুঝো, কষ্ট করে আমাদেরকে বলবা, ঠিক আছে, আমরা অবশ্যই বুঝে দিব, ঠিক আছে। তো সো আজকে এখানের মতো শেষ করতেছি।